রেকর্ডিং শুরু করলাম। আজকে আমরা শুরু করছি অপটিক্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, এসএলএসটি অপটিক্স, এসএলএসটি 11-12-এর অপটিক্স পার্টটা। যে পার্টগুলো বলবো সবটাই তোমাদেরকে বলা হবে ইলাবোরেটিভলি, কোনো পার্ট তোমাদের বাদ দেওয়া হবে না। এবং যেহেতু আমরা এই পার্টটার রিভিশনটা আমরা ফার্দার করবো না, তাহলে অঙ্কগুলো কিন্তু আমাদেরকে এই পার্টের মধ্যে করতে হবে। মোটামুটি একটা রাফলি এস্টিমেট বলে দিচ্ছি কদিন সময় লাগতে পারে। তোমাদের ফোর্থকামিং কয়েক সপ্তাহ 4 দিন করে ক্লাস হবে, মানে তোমাদের 4 দিন করে, হ্যাঁ, মানে এই সন্ধ্যেবেলা যে ক্লাসটা হয় 4 দিন করে হবে। সন্ধ্যেবেলাতে আমরা নর্মালি 2 দিন করে নিই, তো সেটা তোমার 4 দিন করে হবে। মোটামুটি ধরে রাখতে পারো যে মানে পোলারাইজেশন 2 থেকে 2.5 দিন, রিফ্র্যাকশনটা মোটামুটি 2 দিন, ইন্টারফারেন্স 2 দিন, তাই 6টা লেকচার এখানে লেগে গেল। আর শুরুর দিকগুলো এগুলো আরও মোটামুটি 4টে লেকচার বা 10টা থেকে 11টা লেকচার মোটামুটি লাগবে সব কটা ক্লাস মিলিয়ে। তাহলে 11টা লেকচার মানে 4 দিন করে যদি ক্লাস হয়, তাহলে মোটামুটি 2.5 সপ্তাহ, মানে তোমাদের হিসাব মতো যা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, লাইনটা এখন শোনা যাচ্ছে। লাইনটা লাইনটা হট করে কেটে গেছিলো আর কি। কদ্রুপদীপ যা শুনলি, আমি যেটা বললাম যে মোটামুটি পোলারাইজেশনটা 2টো লেকচার, ডিফ্র্যাকশনটা 2খানা লেকচার, ইন্টারফারেন্সটা 2খানা লেকচার, তা 6টা লেকচার হয়ে গেল। আর বাকি সব কটা মিলিয়ে আরও তোমাদের মোটামুটি গোটা 5টা বা 6টা লেকচার। তাহলে আমরা যেহেতু বললাম যে সামনে কয়েক সপ্তাহ আমরা 4 দিন করে ক্লাস নেবো, সন্ধ্যাবেলা ক্লাসটা তোমার 4 দিন করে হবে। 4 দিন করে টাইমগুলো একটু মনে রাখবে, মঙ্গল, শুক্র, বুধ এবং রবি। মঙ্গল, বুধ, শুক্র, রবি, 4 দিন করে ক্লাসটা হবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি 3 সপ্তাহের মধ্যে আশা করছি, মানে আমাদের জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমাদের গোটা অপটিক্স পার্টটা যদি আমরা রোজ ক্লাস নিই তাহলে কিন্তু নেমে যাওয়া উচিত। তাহলে আমাদের সিলেবাসটাও তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। আমাদের অলরেডি আমি যা দেখেছি 11-12-এ আমরা অলরেডি 60টা মতো লেকচার দিয়েছি, আরও এখানে মোটামুটি ধরো 12টা লেকচার, মানে 72টা লেকচার দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো ইনর্মাস মেটেরিয়াল, মানে 72টা লেকচার, ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট ফর কমপ্লিটিং দ্য হোল সিলেবাস, ঠিক আছে? নর্মালি আমার এস্টিমেট ছিল যে ওই 50টা মতো হবে, 22খানা লেকচার কিন্তু এক্সট্রা হয়ে গেছে, তাই না? কারণ অনেক অঙ্কটঙ্ক ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিসকে আমরা এক্সপ্লেন করেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। অপটিক্সের মধ্যে প্রথম পার্টটা আমরা যেটা পড়বো, দ্যাট ইজ কল্ড পোলারাইজেশন। দ্যাট ইজ কল্ড দ্য পোলারাইজেশন। দ্যাট ইজ কল্ড দ্য পোলারাইজেশন। পোলারাইজেশনটা পড়ার আগে বুঝতে হবে যে তোমাদের কত রকমের ওয়েভ হয়। ওয়েভ কত রকমের হয়? ওয়েভ তোমাদের হয়, একদম পয়েন্ট ওয়াইজ বলবো। ওয়েভ কত রকমের হয়? একটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল ওয়েভ। তার ডেফিনেশনটা কি? যেদিকে ভাইব্রেশনটা হচ্ছে ওয়েভটাও সেই দিকেই প্রপাগেট করছে। লঙ্গিটিউডিনাল ওয়েভ তার মানে হচ্ছে ডাইরেকশন অফ প্রপাগেশন অফ দ্য ওয়েভ, ডাইরেকশন অফ প্রপাগেশন, এটা প্রপাগেশন হবে। যা পড়াবো এর বাইরে তোমার আর কিছু হতে পারে না, ঠিক আছে? ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ is along the same direction, along the same direction of the disturbance. তুমি জানো যে একটা ওয়েভকে জেনারেট করতে গেলে তোমাকে স্পেসের মধ্যে কিছু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে হবে। তাহলে তোমার যেদিকে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে তোমার সেই দিকে যদি ওয়েভটা প্রপাগেট করে তাহলে কি বলবো? লঙ্গিটিউডাল ওয়েভ। আর একটাকে আমরা যেমন ধরো এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ, এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। আর একটা আমার হচ্ছে কি নাম না, ট্রান্সভার্স ওয়েভ। ফর এক্সাম্পল লাইট ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ। এখানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডিস্টারবেন্স। অর্থাৎ আমি আর ওই কথাটাকে ফালতু আর বাড়ালাম না, এক লাইনে বলে দিলাম যে ওয়েভটা প্রপাগেট করছে পারপেন্ডিকুলার টু দ্য ডিস্টারবেন্স। ফর এক্সাম্পল হচ্ছে আমার কি না, অপটিক্যাল ওয়েভ, ঠিক আছে? লাইট
একদম একদম সাউন্ডটা হচ্ছে পরিষ্কার আসছে তো? হ্যাঁ স্যার। তাহলে পোলারাইজেশন হচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে পোলারাইজেশন হচ্ছে এমন একটা এফেক্ট বা এমন একটা ফিনোমেনা। Polarization is the phenomena by which you can distinguish, by which one can distinguish between, one can distinguish 10টা 5 অবধি ক্লাসটাকে নেব, তার মধ্যে তোমাদের কিন্তু অনেকটাই হয়ে যাবে। সো মন দিয়ে ক্লাসটাকে জাস্ট মন দিয়ে করে যাও, আর কিছু করতে হবে না, জাস্ট যে ঘন্টা থাকবে ক্লাসের মধ্যে ওয়ান ক্যান ডিস্টিংগুইশ, কারণ এটাই কিন্তু তোমার রিভিশনও হচ্ছে। বাট রিভিশন ক্লাস যেমন হয় একটু সংক্ষেপে হয়, এখানে অনেক বেশি কিন্তু ইলাবোরেটিভলি প্রচুর অঙ্ক দেখাবো। ওয়ান ক্যান ডিস্টিংগুইশ বিটুইন হচ্ছে লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটা সিম্পল কারণ আছে। তাহলে আমি এবার এক্সপ্লেন করব যে পোলারাইজেশনটা বলতে আমরা কী বুঝি। এই যদি তোমার একটা ওয়েভ থাকে, ধরো তুমি এখানে একটা কিছু একটা তুমি একটা রেখেছো, ঠিক আছে? তাহলে এর মধ্য দিয়ে ওয়েভটা প্রপাগেট করে সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। এইবার তুমি দেখবে একটা কমন আমাদের ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা একটা একটা এক্সপিরিয়েন্স করতে পারি এই জিনিসটা, যে তুমি যদি একটা সার্টেন অ্যাঙ্গেলে তুমি যদি একে ঘুরিয়ে দাও, অর্থাৎ ধরো লেটসে আমি এইভাবে ছবিটা আঁকছি, ধরো এই একটা ওয়েভ এসে পড়ছে, প্রথমে তোমার কাছে একটা কি আছে, স্লিট আছে। লেটসে এটা হচ্ছে একটা স্লিট, যাকে আমরা কি বলতে পারি, S1। ধরো সেকেন্ড S1-এর থ্রু দিয়ে লাইটটা এই ওয়েভটা চলে গেল। এরপরে যদি তুমি আরেকটা স্লিট রাখো, ওই স্লিটটা যদি S1-এর সাথে যদি হয় প্যারালাল, এখানে মনে রাখতে হবে S1 ইজ প্যারালাল টু S2, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু লাইট কিন্তু আমরা দেখতে পাবো। হাউএভার যদি এমনটা হয়, সো এখানে কিন্তু আমরা লাইট ক্যান বি ডিটেক্টেড, লাইট ক্যান বি ডিটেক্টেড। এইটা কি আমরা পরবর্তীকালে আর স্লিট বলবো না, কি বলবো? একটাকে বলবো পোলারাইজার, একটাকে বলবো অ্যানালাইজার, ঠিক আছে? হ্যাঁ, সেমভাবে যদি তুমি আর একটা এক্সপেরিমেন্ট করো, যেখানে স্লিটটা তোমার এইভাবে আছে, আর S2-কে তুমি এবার ঘোরাতে শুরু করে দিয়েছো, এমনভাবে ঘুরিয়ে দিয়েছো যেন এবার ও এইভাবে চলে এসছে, মানে মোটামুটি পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই ক্ষেত্রে কিন্তু কোনো no light is detected. However, that is not the case for the longitudinal wave. No light can be detected. এই যে ফিনোমেনাটা তুমি দেখতে পেলে, এইটা কি আমরা বলতে পারি পোলারাইজেশন, এবং এটা কিন্তু একমাত্র কিন্তু ট্রান্সভার্স ওয়েভের প্রপার্টি। এই সেম এক্সপেরিমেন্টটা তুমি যদি লঙ্গিটিউডাল ওয়েভের জন্য করতে, কোনো পার্থক্য আসতো না। হাউএভার ট্রান্সভার্স ওয়েভের জন্য কিন্তু পার্থক্যটা আসবে। বোঝা গেল? তাহলে ইট ইজ দ্য প্রপার্টি অফ, সো পোলারাইজেশন ইজ দ্য প্রপার্টি অফ ট্রান্সভার্স ওয়েভ অনলি। পোলারাইজেশন ইজ দ্য প্রপার্টি অফ ট্রান্সভার্স ওয়েভ অনলি। পোলারাইজেশন কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, হ্যাঁ, অনেক কিছু কিন্তু আছে। অফ ট্রান্সভার্স ওয়েভ অনলি মানে আমাদের কিন্তু অঙ্ক মিলে কিন্তু তিনটে ক্লাসও কিন্তু লাগতে পারে। ওকে, বেশ। এরপরে চলে এসো লাইট ওয়েভের এরকম অদ্ভুত রকমের প্রপার্টি পিছনে কারণটা হচ্ছে, লাইট ওয়েভ যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিস্টিং অফ কি থাকে, কনসিস্টিং অফ ইলেকট্রিক ফিল্ড E and B field in mutual perpendicular direction, ঠিক আছে? and wave propagates perpendicular to both electric and magnetic field. তো এটাই তোমরা যারা মোটামুটি 11-12 হচ্ছে পড়েছো, তারা ইলেকট্রোডাইনামিক্সে পয়েন্টিং ভেক্টর পড়েছিলে, তাই তো? ধর বাবা ট্রিং করিস না তো। তারা সবাই কিন্তু পয়েন্টিং ভেক্টর পড়েছিলে। অর্থাৎ ইমাজিন করো, এই পাশে তোমার আছে ইলেকট্রিক ফিল্ডের
ডিরেকশনটাকে আমরা কি বলবো? দিস ইজ দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন। ভাইব্রেশনের ডিরেকশনটাই হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাইব্রেট করছে, মনে আছে? তাই তো? হ্যাঁ স্যার। ডিরেকশন অফ ভাইব্রেশন, তার মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ধরি না, আমরা ধরি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে। ডাইরেকশন অফ ভাইব্রেশন, ম্যাগনেটিক ফিল্ডটাও ভাইব্রেট করছে, অর্থাৎ এও তোমার ভাইব্রেট করছে এমনি এমনি করে, এই ভাইব্রেট করছে এমনি এমনি করে। তাহলে এদের জন্য রেজাল্টেড ওয়েভটা যাচ্ছে এই দিকে, মানে ইটা এই দিকে, বিটা এই দিকে। আবার একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এরা ভাইব্রেট করছে কিন্তু ইন ফেজে, আউট অফ ফেজে কিন্তু নয়। মানে এ যখন এমনি 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 করছে, এও তখন কিন্তু এমনি 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 করছে, অর্থাৎ ইন ফেজে ভাইব্রেট হচ্ছে। আউট অফ ফেজ হলে কী হতো, এ যখন এমনি এমনি করে করবে, ও তখন এমনি এমনি করে করবে, ঠিক উল্টো। বোঝা গেল কী বললাম? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কী হচ্ছে, ই এবং বি ভাইব্রেটস ইন ফেজ। তাহলে ই অ্যান্ড বি ভাইব্রেটস ইন ফেজে, ইন ফেজে ভাইব্রেট করছে। তার জন্য যে ডিস্টারবেন্সটা প্রডিউস হচ্ছে ওটা হচ্ছে এই দিকে, এই দিকে আমরা একটা ওয়েভ ভেক্টর বলতে পারি। কেটা কি? কে ইজ কল্ড দ্য ওয়েভ ভেক্টর, অর্থাৎ ওয়েভটা যেদিকে প্রপাগেট করছে। সো আ ভেক্টর অ্যালং দ্য প্রপাগেশন ডিরেকশন, আ ভেক্টর অ্যালং প্রপাগেশন ডিরেকশন, প্রপাগেশন ডিরেকশন, ঠিক আছে? এবং এটাই আমরা ইলেকট্রোডাইনামিক্সে পড়েছিলাম যে এস ইকুয়াল টু কী হয়, পয়েন্টিং ভেক্টর কী হয়, 1/μ নট ই ক্রস বি, তো তাই তো? তার মানে কে এর যে ডিরেকশনটা, কে ভেক্টরের যে ডিরেকশনটা হবে, দ্যাট ইজ দ্য ই ক্রস বি এর ডিরেকশনে হবে। খেয়াল করে দেখো, ই ক্রস বি এর ডিরেকশনে হবে। তার মানে এই ডিরেকশনটাই হবে আমার এস এর ডিরেকশন, অর্থাৎ পয়েন্টিং ভেক্টরের ডিরেকশন। পয়েন্টিং ভেক্টর আমাদের মানে কী ছিল? পয়েন্টিং ভেক্টর আমাদের ছিল এনার্জি ফ্লাক্স। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার নিজের সাথে এনার্জি ফ্লাক্সকে ক্যারি করে, যেদিকে ওয়েভটা প্রপাগেট করে সেই ডাইরেকশনেই তোমার এনার্জিটাও প্রপাগেট হয়। বুঝতে পারলে? তাহলে কে ডিরেকশন এবং পয়েন্টিং ভেক্টর ডিরেকশনটা হচ্ছে একই ডিরেকশন। বোঝা গেল ওটা? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের গল্পটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো হচ্ছে এই দিকে। আমি তাহলে বলতে পারি এই ডিরেকশনে একটা ভেক্টরকে আমি ধরলাম এন ক্যাপ, আর এই ডিরেকশনে একটা ধরলাম কে ক্যাপ। তাহলে অফকোর্স তোমার হতে হবে এন ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 0 হতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, অনেকবার দিয়েছে কিন্তু কোশ্চেন, স্কুল লেভেলে দেয়নি, আমি অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বলছি। একটা ছোট্ট একটা ইলেকট্রিক ফিল্ডের একটা কিছু দিয়ে দিল, দেন বললো যে কোন দিকে একটা কিছু তোমাকে বলবে, ওই এন ক্যাপ ডট কে সমান 0টা ই করতে হবে। আচ্ছা, যে কোনো একটা প্লেন ইএম ওয়েভকে, এনি প্লেন ইএম ওয়েভ, একটা যে কোনো প্লেন ইএম ওয়েভকে ক্যান বি রিপ্রেজেন্টেড বাই কেমনভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? সেটা হবে ই জেড কমা টি, that is equal to E naught e to the power I kz minus omega t into x cap। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি ওয়েভটা প্রপাগেট করছে জেড ডিরেকশনে, ই এর পাশে যে জেড কমা টি আছে, দিস ইজ নট দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য প্রপাগেশন। ওয়েভটা তাহলে ওয়েভটা প্রপাগেট করছে অ্যালং দ্য, ওয়েভ প্রপাগেটস অ্যালং কোন দিকে, যে ডিরেকশনে। আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। বোঝা গেল? তার মানে আমি একটা ব্যাপার বুঝতে পারলাম যে আমি যদি যে প্লেনেতে ওয়েভটা প্রপাগেট করছে, আমি যদি এরকম একটা যদি ভাবতে পারি যে একটা প্লেন যদি আমি কল্পনা করি, একটা প্লেন তুমি কনসিডার করো। ধরো তোমার কাছ থেকে এরকম একটা কী বলবো, ধরো এই যদি তোমাদের হয় প্লেন অফ ভাইব্রেশন, লেটস সে দিস ইজ দ্য প্লেন অফ ভাইব্রেশন, তার সাথে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমার থাকবে প্লেন অফ পোলারাইজেশন। এটা তুমি ভাবতে পারো যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, মানে এইভাবে ওরা থাকবে।
বুঝতে পারলে কী বললাম? এইভাবে তোমার থাকবে। সো এইটা হচ্ছে আমাদের প্লেন অফ ভাইব্রেশন, এটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, আর এইটা হচ্ছে আমাদের প্লেন অফ প্লেন অফ ভাইব্রেশন, আর এটা হচ্ছে প্লেন অফ হচ্ছে কী বলবো, প্লেন অফ পোলারাইজেশন, প্লেন অফ কী বলবো, হ্যাঁ মানে প্লেন অফ হচ্ছে প্রপাগেশন, তাই না? এরা হচ্ছে মিউচুয়ালি কি পারপেন্ডিকুলার, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। প্লেন অফ ভাইব্রেশন অর্থাৎ যে ভাইব্রেশনটা যে প্লেনে হচ্ছে এবং প্রপাগেশনটা যে প্লেনে হচ্ছে তারা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এটাকে ছবিকে না বললে চলবে, এটা আমরা এমনিতেই আমরা বুঝতে পারছি, ছেড়ে দাও, সব কথাকে এভাবে মানে বলতে হয় না, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে আমার পোলারাইজেশনটা তার কোত্থেকে এলো? তার কারণটা হচ্ছে অর্ডিনারি লাইট কিন্তু একটা আনপোলারাইজড ওয়েভ। অর্ডিনারি লাইট ইজ অ্যান আনপোলারাইজড ওয়েভ, মানে আনপোলারাইজড কিন্তু এরা, হ্যাঁ অর্ডিনারি লাইট, মানে এখন তুমি যে লাইটের তলায় বসে পড়াশোনা করছো ও কিন্তু আনপোলারাইজড ওয়েভ, ঠিক আছে? এবং সেটা মানে কোয়াইট অবভিয়াস, ওর তো আনপোলারাইজড হবারই কথা। তার কারণটা হচ্ছে, তুমি যদি এরকম যদি একটা সোর্স নাও, এই সোর্সের তো ইলেকট্রিক ফিল্ডগুলো তো একদিকে নেই, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড ধরো একটা ওয়েভের জন্য এই দিকে, 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 এইভাবে আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা আনপোলারাইজড। তাহলে দেখো, ইলেকট্রিক ফিল্ড হ্যাজ নো ডেফিনিট ওরিয়েন্টেশন। পোলারাইজড লাইট যদি হতে হয়, ইলেকট্রিক ফিল্ডে কিন্তু একটা ডেফিনিট ওরিয়েন্টেশন থাকতে হবে। হ্যাজ নো ডেফিনিট ওরিয়েন্টেশন, কোনো ডেফিনিট ওরিয়েন্টেশন নেই। হাউএভার, আমরা যদি এই ওয়েভটাকে ধরো, এরকম একটা ওয়েভকে আমি যদি কোনো একটা পোলারাইজারের মধ্য দিয়ে পাঠাই, অর্থাৎ ধরো ওয়েভটা তোমার এইভাবে ছিল, এইভাবে ছিল, এই ওয়েভটাকে তুমি যদি একটা স্পেসিফিক ক্রিস্টাল, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ক্রিস্টাল, যাকে আমরা বলবো পোলারাইজার। পোলারাইজারটা হচ্ছে নাথিং বাট একটা স্পেসিফিক টাইপ অফ ক্রিস্টাল। তার মানে তার ভেতরে কিছু এমন টাইপের, ওই যে ক্রিস্টালে যে কাঠগুলো হয় না, সেই কাঠগুলো এমনভাবে করা আছে, সেটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ক্রিস্টাল। সব ক্রিস্টাল কিন্তু পোলারাইজার হয় না, হ্যাঁ, এটা স্পেসিফিক টাইপের ক্রিস্টাল, মানে তার যে ক্রিস্টালের যে ওরিয়েন্টেশনটা, এমনভাবে আমরা কাঠগুলোকে মেরেছি না, যে তুমি যদি একটা এরকম আনপোলারাইজড লাইটকে পাঠাও, তাহলে অদ্ভুতভাবে তুমি দেখতে পাবে যে এবার কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু একটা লাইনে চলে এসছে, অর্থাৎ একটা প্লেনে চলে এসছে। দিস ইজ কল্ড দ্য প্লেন পোলারাইজড ওয়েভ। হাউএভার, অনলি প্লেন পোলারাইজড লাইটই কিন্তু একটা মানে এক রকমেরই কিন্তু হয় না, আরও কিন্তু হয়। সো দিস ইজ কল্ড দ্য প্লেন পোলারাইজড লাইট। অর্থাৎ তুমি যদি আনপোলারাইজড লাইটকে স্পেসিফিক টাইপ অফ ক্রিস্টাল, ফর এক্সাম্পল বলতে পারো কোয়ার্টজ অথবা ক্যালসাইট, এরকম টাইপের ক্রিস্টালের মধ্য দিয়ে পাঠাও, তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু একটা প্লেনে চলে আসবে। সো ইট উইল বি আ প্লেন পোলারাইজড লাইট। কেন আমরা প্লেন পোলারাইজড লাইট বলছি? প্লেন পোলারাইজড লাইট আমি এই কারণে বলছি, কারণ অল ইলেকট্রিক ফিল্ড লাইজ ইন আ প্লেন, তাহলে এই যে আমরা সংক্ষিপ্ত যে আমাদের আলোচনাটা হলো, এখান থেকে একটা ব্যাপার তো একদম পরিষ্কার হয়েই গেল যে পোলারাইজেশন হচ্ছে নাথিং বাট ইলেকট্রিক ফিল্ডের একটা ডেফিনিট ওরিয়েন্টেশন। ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ, মানে ইলেকট্রিক ফিল্ডের একটা ডেফিনিট ওরিয়েন্টেশন। এবার সেই ওরিয়েন্টেশনটা, ইট ইজ নট ম্যান্ডেটরি যে সব কটা ইলেকট্রিক ফিল্ড একটা প্লেনে চলে আসবে, এরকম একমাত্র একটাই তোমার ওরিয়েন্টেশন হতে পারে, এমনটা নয়। এমনটা হতেই পারে যে সেই ইলেকট্রিক ফিল্ডটা একটা সার্কেলকে ট্রেস করছে, অথবা একটা ইলিপসকে ট্রেস করছে, হতেই পারে। সো বেসড অন দ্যাট আমরা তিন রকমের পাই, প্লেন পোলারাইজড, সার্কুলারলি পোলারাইজড অ্যান্ড ইলিপ্টিক্যালি পোলারাইজড। তিন রকমের মধ্যে কী পার্থক্য সব বলছি আমি।
তাহলে এটা হচ্ছে আমাদের প্লেন পোলারাইজ লাইট হলো। প্লেন মানে কি একটা প্লেনের মধ্যে সবকটা চলে এসছে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার এই যে প্লেন পোলারাইজটা হলো, এইটাকে আপনি কিভাবে ডিস্টিংগুইশ করবেন ফ্রম দ্য আনপোলারাইজ লাইট? সো তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার, সো হাউ টু ডিস্টিংগুইশ, আচ্ছা হাউ টু ডিস্টিংগুইশটা না হয় আমি সব কটা বলার পরে বলবো। সো ডিফারেন্ট টাইপ অফ, এবার আমরা যেটা বলবো ওটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পোলারাইজেশন, ডিফারেন্ট টাইপ অফ পোলারাইজেশন। আমি এখনই কি বললাম যে সবসময়তে যে তোমার একটা প্লেনে আসতে হবে এমনটা কোনো মানে নেই। ও চাইলে একটা সার্কেল বানাতে পারে, ও চাইলে একটা ইলিপস বানাতে পারে। ডিফারেন্ট টাইপ অফ পোলারাইজেশন যেমন এক রকমের হতে পারে প্লেন পোলারাইজড। আমি এরপর থেকে কিন্তু আর ইলাবোরেটিভলি বলবো না যে প্লেন পোলারাইজ লাইট, আমি কিন্তু এত কিছু বলবো না। এরপর থেকে অ্যাব্রিভিয়েশনগুলো তোমরা শোনো এবং মনে রাখবে। প্লেন পোলারাইজ লাইট একটা হতে পারে প্লেন পোলারাইজ লাইট, যাকে আমরা কী বলবো এলপিএল। যখনই বলবো এলপিএল বুঝে যাবে স্যার বলছে লিনিয়ারলি পোলারাইজ লাইট। লিনিয়ারলি মানেই তোমার প্লেন পোলারাইজড, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর হতে পারে সার্কুলারলি পোলারাইজ লাইট, সার্কুলারলি পোলারাইজ লাইট, যাকে আমি বলবো সিপিএল। আমি কিন্তু এরপর থেকে আর সার্কুলারলি পোলারাইজ লাইট বলবো না, সিপিএল বলবো, ঠিক আছে। সার্কুলারলি পোলারাইজ লাইট মানে কি, ইলেকট্রিক ফিল্ডের যে টিপটা আছে না, ধরো এইটা হচ্ছে টিপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ও যখন একটা সার্কেলকে ট্রেস করবে তখন হচ্ছে একটা সার্কুলারলি পোলারাইজ লাইট। অর্থাৎ টিপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দেখো টিপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড একটা সার্কেলকে ট্রেস করছে, দেন ইট ইজ কল্ড দ্য সার্কুলারলি পোলারাইজ লাইট। মানে তুমি এমনভাবে ওটাকে, ওই লাইটটাকে এমনভাবে তুমি পোলারাইজ করেছো যেন ইলেকট্রিক ফিল্ডটা একটা সার্কেলকে ট্রেস করে। সেমভাবে তোমার আসতে পারে ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট, ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট, একে আমরা কি বলবো ইপিএল, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, দিস ইজ কল্ড দ্য ইপিএল। সো ইপিএল ইজ নাথিং বাট যখন কিনা টিপটা মানে টিপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড একটা ইলিপসকে ট্রেস করবে। ইলিপস এবং সার্কেলের মধ্যে আই হোপ পার্থক্যটা বুঝতে পারো। সার্কেলের ক্ষেত্রে একমাত্র একটাই হয় রেডিয়াস, আর ইলিপসের ক্ষেত্রে হয় সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস। এ পাশে এ হয়, এ পাশে বি হয়, আর এর শুধু আর হয়। তাই টিপ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড যদি একটা যদি তোমার ইলিপসকে ট্রেস করে, মানে এইভাবে যদি ঘোরে, সো দ্যাট উইল বি অ্যান ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। বোঝা গেল 3 রকমের লাইটের মধ্যে কি ডিফারেন্স? বোঝা গেল? সো দিস ইজ কল্ড দ্য ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। ওকে, আচ্ছা, বেশ কথা। তাহলে এই তিনটের মধ্যে পার্থক্য কিন্তু আমাকে বুঝতে হবে যে এই তিনটেকে আমরা কীভাবে ডিস্টিংগুইশ করতে পারি বা কি, ওগুলো সব আমরা পরে বলছি, কারণ আমাকে লিসাজুস ফিগার এক্সপ্লেন করতে হবে, তারপরে ওটা বলতে হবে। লিসাজুস ফিগারটা আমার ক্লাসের মধ্যে করানো হয়েছিল না, যখন আমি সেই ভাইব্রেশনস অ্যান্ড ওয়েভ যখন পড়েছিলাম, হ্যাঁ পড়ানো হয়েছিল ওটা, তাই না? কি যারা এই ব্যাচে পুরনো স্টুডেন্ট তারা বলবে লিসাজুস ফিগার হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ বলো। তো স্যার বলছি যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এরা পারপেন্ডিকুলার ডিরেকশনে তো ভাইব্রেট করে, হ্যাঁ, তো তাদের আবার পারপেন্ডিকুলারে কেন ইয়ে প্রোপাগেট করছে, মানে এটা লাইটটা? তা তো হবেই তো, আদারওয়াইজ তুই আর ট্রান্সভার্স ওয়েভ তাহলে বলছিস কেন এই ডিরেকশনে? না, ওর কোনো কারণ আছে কি? এইটা আবার কারণ কি? কারণ জেনে তোর কি হবে বাবা? তোমার তিনটে তো তোর কাছে স্পেশাল ডিরেকশন আছে, কমন সেন্স কি বলে? তোর এই দিকেটা আছে, এই দিকেটা আছে, তাহলে অবভিয়াসলি তোর ওয়েভটা তাহলে এদিকে যাবে, মানে ক্রস প্রোডাক্ট কে ইকুয়াল টু, হ্যাঁ অবভিয়াসলি ক্রস প্রোডাক্ট। আর কি হয় তো ভাই, তিনটে তো তুই কি এবার ফোর্থ একটা ডাইমেনশন বানাবি? তুই ওকে বল, তুই কোনো ফোর্থ ডাইমেনশন কি বানাবি ওর জন্য নাকি না? না তাই না? আচ্ছা আচ্ছা, দুদিকে তোর যদি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটো হচ্ছে ডিস্টারবেন্স, ওরা তো মিউচুয়াল পারপেন্ডিকুলার তো থাকে, এটা আমরা জানি। এবার তাহলে ভাইব্রেশনগুলো যদি ওই দিকে হয় তাহলে অবভিয়াসলি তাদের সাথে পারপেন্ডিকুলার রেখে তোমার ওয়েভটা যাবে। কমন সেন্স কি বলো?
আমার কাছে তো স্পেশিয়াল তো ডিরেকশন আছে তোমার তিনটে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই তোমার অকুপাইড, তাহলে একমাত্র আমার থাকবে তাহলে জেড, তাই না? বেশ, বুঝতে পারলাম তাহলে তিন রকমের। আর 4 নম্বর হচ্ছে আমাদের আনপোলারাইজড ওয়েভ। আনপোলারাইজড ওয়েভ আমরা বলবো ইউপিএল, আনপোলারাইজড ওয়েভ, মানে নর্মাল যে আনপোলারাইজড লাইট বলতে পারি। আনপোলারাইজড, এটাকে আমি ওয়েভ বললাম নাকি লাইট বললাম? আনপোলারাইজড লাইট, ইউপিএল বলবো। হ্যাঁ, তাহলে 4টে অ্যাব্রিভিয়েশনকে মুখস্থ করে নাও। একটা হচ্ছে তোমার লিনিয়ারলি পোলারাইজড, এলপিএল, সিপিএলটা হচ্ছে তোমার সার্কুলারলি পোলারাইজড, ইপিএলটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যালি পোলারাইজড, আর ইউপিএলটা হচ্ছে তোমার আনপোলারাইজড। এই 4টে আমাদের কাছে অ্যাব্রিভিয়েশন আমরা ইউজ করব, খুবই কিন্তু ঘন ঘন আমরা ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা বলবো এস পোলারাইজেশন। হোয়াট ইউ মিন বাই এস পোলারাইজেশন অ্যান্ড পি পোলারাইজেশন, অ্যান্ড পি পোলারাইজেশন। এস পোলারাইজেশন এবং পি পোলারাইজেশন বলতে আমরা কী বুঝি? পি ফর প্যারালাল, এস ফর পারপেন্ডিকুলার। হ্যাঁ, যখন তোমার পোলারাইজেশনটা তোমার হবে প্লেন অফ ইনসিডেন্সের সাথে, তোমার কী হবে? তোর বাবা, ভাইব্রেশনসগুলো যখন কনফাইন্ড থাকবে, when vibrations are confined, when vibrations are confined perpendicular to the plane of the incidence, perpendicular to the plane of incidence, it is called S polarization. It is called the S polarization. একটা কাজ করো, আমি একটার মধ্যেই এক্সপ্লেন করেছি। when vibrations are confined, যদি হয় পারপেন্ডিকুলার তাহলে হবে এস পোলারাইজেশন, আর যদি হয় প্যারালাল, অ্যান্ড ইফ ইট ইজ কনফাইন্ড, parallel to the plane of incidence, it is called the p polarization. তাহলে খুব ভুল হয়ে যায়। হ্যাঁ, পি ফর প্যারালাল এইভাবে মনে রাখবে, প্যারালাল হলে পি হচ্ছে পি, আর পারপেন্ডিকুলার হলে হচ্ছে এস। হ্যাঁ, ইট ইজ কল্ড দ্য পি পোলারাইজেশন। এবং এই দুটোকে আমরা কিভাবে দেখাবো? আমরা দেখাবো হচ্ছে এইভাবে, একটা লাইন ড্র করব, ঠিক আছে? একটা আমরা লাইন ড্র করব, তার যদি এইভাবে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? পি পোলারাইজেশন। এইভাবে থাকলে তোমার হবে পি পোলারাইজেশন। সো দিস ইজ কল্ড দ্য পি পোলারাইজেশন। আর এসকে আমরা দেখাবো এইভাবে, ডট দিয়ে দেখাবো, ডট। এটাই তোমার স্ট্যান্ডার্ড কনভেনশন। দিস কল দ্য এস পোলারাইজেশন। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ডট বললে এস, আর পি বললে হচ্ছে তোমার প্যারালাল। ওকে, বোঝা গেল? একটা এস এবং একটা হচ্ছে পি পোলারাইজেশন হয়ে গেল। নেক্সট, এবার কি আছে? এরপরে আমরা এই তিনটের মধ্যে ডিফারেন্সিয়েটটা তো মানে পরে করব, এটা অনেক পরে আছে, এখন আমাদের ওটা বলার মতো অবস্থায় আমরা আসি, কারণ আমাকে তার আগে অনেক কিছু বলতে হবে, 4-5টা জিনিস আরও বলতে হবে। তো প্রথম কথাটা হচ্ছে, আমরা প্রথমেই যেটা পড়বো, দিস কল দ্য, এক্সামে তো কোশ্চেন তো তোমরা জানোই, বহুবার এসছে, ব্রিউস্টার্স ল। লাস্ট ক্লাসে আমরা যখন পড়ছিলাম আমরা দেখতে পেলাম যে ব্রিউস্টার্সের ল থেকে আমরা কোশ্চেন পেয়েছি। ব্রিউস্টার্সের ল অনুযায়ী তুমি একটা আনপোলারাইজড ওয়েভকে, তাহলে এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে কনভার্সন অফ, আমরা কমপ্লিট লিখবো না, সংক্ষেপে লিখবো, কনভার্সন অফ আনপোলারাইজড লাইট টু লিনিয়ারলি পোলারাইজড লাইট বাই রিফ্লেকশনের মাধ্যমে আমরা একটা ইউপিএলকে এলপিএলে কনভার্ট করবো, আনপোলারাইজডকে লিনিয়ারলি পোলারাইজডে আমরা কনভার্ট করব। এবং এর জন্য রিকোয়ারমেন্টটা কি? সো আ লাইট ইজ ইনসিডেন্ট at the interface of two medium,
যা বোর্ডটা এত ডিস্টার্ব করে না, কি হয়ে গেল, যা এই আসছে না তো। এসছে, হ্যাঁ। এ লাইট ইজ ইনসিডেন্ট অ্যাট দ্য ইন্টারফেস অফ টু মিডিয়াম, দুটো মিডিয়ামের ইন্টারফেসে আমরা ইনসিডেন্ট করাবো অ্যাট সার্টেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, ব্রিউস্টার্স অ্যাঙ্গেল। অ্যাট সার্টেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল হুইচ ইজ, অ্যান্ড যাকে আমরা কি বলবো, ব্রিউস্টার্স অ্যাঙ্গেল, ব্রিউস্টার্স অ্যাঙ্গেল অ্যান্ড reflected wave become polarized, p-polarized, ঠিক আছে, মানে ভাইব্রেশনগুলো প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স থাকবে, ক্লিয়ার, p-polarized, ওকে, অ্যান্ড হ্যাঁ স্যার। রিফ্র্যাক্টেড হবে s-polarized, অ্যান্ড রিফ্র্যাক্টেড ওয়েভ, মানে রিফ্র্যাক্টেড ওয়েভটাও যে তোমার পোলারাইজ নয় এমনটা কিন্তু নয়, বিকাম s-polarized। অর্থাৎ রিফ্র্যাক্টেড ওয়েভটার মধ্যে কোনগুলো কন্টেন্ট আছে, সেই সমস্ত ভাইব্রেশনগুলো কন্টেন্ট আছে যা কিনা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স, আর পিপোলারাইজডের মধ্যে সেই সমস্তগুলো আছে যারা কিনা প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য ইনসিডেন্স, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এবার ছবি এঁকে তাহলে এক্সপ্লেন করবো। এই হচ্ছে তোমার দুটো মিডিয়ামের ইন্টারফেস। নর্মালি আমরা এটা এয়ার মিডিয়াম থেকেই পাঠাই, আমরা আপাতত N1 লিখছি, পরবর্তীকালে N1টাকে আমরা 1 ধরে নেবো, কারণ এটা বায়ু মাধ্যম থেকে আসে। এইটা হচ্ছে তোমার একটা গ্লাস মাধ্যম বা জল মাধ্যম, যা খুশি বলতে পারো। তুমি যদি একটা এরকম আনপোলারাইজড ওয়েভকে তুমি যদি এইভাবে পাঠাও একটা সার্টেন ইয়েতে, তুমি জানো যে এখানে আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে পারি, এবং এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে রিফ্লেক্টেড যে ওয়েভটা হবে না, সেটা কিন্তু হবে তোমার কি, পি পোলারাইজড। এই দেখো, রিফ্লেক্টেড আমার তাহলে হয়ে গেল কি, পি পোলারাইজড। দিস ইজ কল্ড দ্য মেলাসিস ল। তার সাথে আমার একটা রিফ্র্যাক্টেড ওয়েভও থাকবে, এইটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড ওয়েভ। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি থিটা বি, মানে ব্রিউস্টার্স অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা বি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থিটা আর। এটা যদি N1 হয়, এটা যদি N2 হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ব্রিউস্টার্স ল, সো অ্যাকর্ডিং টু দ্য ব্রিউস্টার্স ল আমার কী হতে হবে, অ্যাকর্ডিং টু দ্য, তোমরা ট্যান থিটা ইকুয়াল টু এন বলো, বাট আমি তোমাকে বলবো N1 N2 ধরে মনে রাখো। ব্রিউস্টার্সের ল অনুযায়ী আমাদের এই যে ট্যান থিটা বিটা যদি তোমার N2 বাই N1 এর সঙ্গে সমান হয়, তোমরা এটাকে বলো ট্যান থিটা বি ইকুয়াল টু এন বলো, তাই তো? এন কেন বলো, কারণ এইটাকে তুমি ধরো এন আর এইটাকে তুমি ধরো 1, ঠিক বলেছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অর্থাৎ এই পার্টিকুলার অ্যাঙ্গেলে তুমি যদি ওয়েভটাকে ফেলো, তাহলে কি হবে, যে লাইটটা রিফ্লেক্টেড হলো সেই লাইটটা কিন্তু পোলারাইজ লাইটে পরিণত হয়ে যাবে। সো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য ব্রিউস্টার্স অ্যাঙ্গেল। সো ইন পার্টিকুলার লঘু মাধ্যম থেকে আসছে ঘন মাধ্যমে, ইন পার্টিকুলার ইফ N1 যদি ইকুয়াল টু হয় 1 ফর দ্য এয়ার মিডিয়াম, N2 ইকুয়াল টু হচ্ছে N, বাট এখনকার দিনে কোশ্চেনের উপরে মানে কোনো ভরসা করা যাচ্ছে না। আমি এর পরের দিনকে আমি যখন মানে রেস্ট অফ দ্য কোশ্চেন্সকে যখন আমি তোমাকে দেখাবো, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কয়েকদিন আগে আমরা মিসলেনিয়াস ক্লাসরুমেতে ডপলার এফেক্টকে আমরা এক্সপ্লেন করেছিলাম, মনে আছে? ডপলার এফেক্ট পড়ালাম না? আচ্ছা। ডপলার এফেক্ট পড়ানোর সময়তে আমি তোমাদেরকে বলেছিলাম নর্মালি এমন কোশ্চেন দেয় না যেখানে সোর্স এবং অবজারভার দুজনেই মুভিং। আনফর্চুনেটলি এবারে মাদ্রাসাতে ওই কোশ্চেনটাই দিয়েছে। আমি তোমাকে 3 নম্বর যে কেসটা বলেছিলাম, আগে ছিল সোর্স মুভিং, অবজারভার রেস্ট, পরে অবজারভার মুভিং, সোর্স রেস্ট, 3 নম্বর কেসটা বলছিলাম যখন বোথ আর মুভিং, ওই কেসটাই দিয়েছে। ঠিক আছে, সুতরাং কিন্তু একদম কিন্তু সেই ভুল ধারণা থাকবে না যে এই এরকম টাইপের কোশ্চেন আসতে পারে না। ওই জন্য বলছি
কোশ্চেনটাকে একটু করার জন্য বলতেই পারে যে জল মাধ্যম থেকে আমি আমি একটা লাইট পাঠালাম গ্লাস মাধ্যমে, তখন তাহলে কী হবে? তখন তোমাকে কিন্তু N1 এবং N2 জানতেই হবে। ওই জন্য বলছি পরেরটা হচ্ছে N2, প্রথমেরটা হচ্ছে N1। যে মাধ্যম থেকে পাঠাচ্ছ ওটা N1, যে মাধ্যমে ইন্টারফেস থেকে হচ্ছে ওটা হচ্ছে N2। ঠিক আছে? তাহলে হবে পরেরটা বাই প্রথমেরটা। তা থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে tan ইনভার্স n। এনটা কি? ওই পার্টিকুলার যে মাধ্যমে তুমি ফেলছো সেই মাধ্যমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা। ঠিক আছে? এটা একটা কোশ্চেন। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট, রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড লাইট আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড লাইট আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। বুঝতে পারলে? এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবং সেটা কিন্তু আমরা শুধু বলবো না, ইনফ্যাক্ট প্রুফটাও কিন্তু আমাদের করতে হবে। অর্থাৎ এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটি আমার হয় 90 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেটা করার জন্য আমরা ইউজ করব স্নেলের সূত্র। সো স্যার হ্যাঁ, বলছি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি পোলারাইজেশন হবে? এইটা তো হওয়ার সম্ভাবনা তো ভীষণই কম, মানে হবে না, হবে। এই কোশ্চেনটা কিন্তু হলেও বা ওর ফর্মুলাগুলো কিরকম আসতে পারে এটা তো দেখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। এটা আমরা তো নর্মালি রেয়ার টু ডেন্সারে আমরা করি। এবার যদি ডেন্সার টু রেয়ার যদি আমি করতাম, কিন্তু সেক্ষেত্রে আমার খুবই ডাউট আছে রিফ্লেক্টেড, হ্যাঁ ওটা হবে না এক্স্যাক্টলি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল চলে আসবে মনে হচ্ছে। কেন হবে না? কেন হবে না সেটা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা সার্টেন অ্যাঙ্গেলটা স্যার বলতে দাদা, একটা সার্টেন অ্যাঙ্গেলের ওপরে তুমি যখনই মারতে যাবে তখন কিন্তু ও ইন্টারনাল রিফ্লেকশন হয়ে ব্যাক করে চলে আসবে। প্রথম কথা হচ্ছে তুমি ইমাজিন করো, তুমি যদি এইভাবে যদি ফেলতে, তাহলে তোমার এইটা এবং এইটা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তুমি কখনোই 90 বানাতে পারবে না, রাইট? হ্যাঁ কিনা বলো? না তো? তুমি 90 বানাতে পারবে না, তাই তো? হ্যাঁ ঠিক আছে। 90 হ্যাঁ বানাতে স্যার। পারবে না। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ফর দ্য রিফ্লেক্টেড ওয়েভ টু বি পোলারাইজড। হতেই হবে ওটা। সো স্নেলসের ল অনুযায়ী আমরা জানি এটা হয় N1 প্রথম মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওই মাধ্যমে যে আপতন কোণ তার সাইন, অর্থাৎ সাইন থিটা বি সমান আমাদের হবে সেকেন্ড মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ওই মাধ্যমের যে কোণটা সৃষ্টি করলো তার যে সাইন। এটা হচ্ছে আমাদের সিম্পল জিনিসটা। এবার তুমি খেয়াল করে দেখো যে এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে N2 বাই তুমি যদি N1 করে দাও, সো ওটা চলে আসবে সাইন থিটা বি বাই সাইন থিটা আর। এবং একটু আগেই আমরা দেখেছি দিস ইজ নাথিং বাট ট্যান অফ থিটা বি, রাইট? হ্যাঁ কি না বলো? তাই তো? আরে ব্রিউস্টার্সের ল আমি কি বললাম? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে সাইন থিটা বি বাই কস থিটা বি। তাহলে আমি যদি কম্প্যারিজন করি, পরিষ্কার দেখতে পাচ্ছি সাইন থিটা আর সমান কস থিটা বি, অর্থাৎ কোসাইন 90 মাইনাস থিটা আর ইকুয়াল টু হয়ে গেল কোসাইন থিটা বি, অর্থাৎ থিটা আর এবং থিটা বির যোগফলটা আমার তাহলে চলে আসছে 90 ডিগ্রি। ওদের যোগফলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওদের মধ্যবর্তী কোণটাও 90 হবে, কারণ খেয়াল করে দেখো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 180। তার মধ্যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যোগফল যদি 90 হয়, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 হতেই হবে, রাইট? এস অর নো? বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি? ব্রিউস্টার্সের ল। সো দিস ইজ কল্ড দ্য ব্রিউস্টার্স ল। বোঝা গেল তো নাকি? তাহলে ব্রিউস্টার্স ল থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? এখান থেকে অঙ্ক তোমাকে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই ইনফরমেশনটা যে ওরা মিউচুয়ালি কী থাকবে? পারপেন্ডিকুলার থাকবে। ঠিক আছে? হয়ে গেল। এরপরে চলে এসো ডিটেকশন অফ দ্য পোলারাইজ লাইট। ডিটেকশন অফ পোলারাইজ লাইট।
আমরা কিভাবে পোলারাইজ লাইটটাকে আমরা ডিটেক্ট করতে পারি। পোলারাইজ লাইটকে ডিটেক্ট করার জন্য আমার একটি তো লাগবে পোলারাইজার, যে কিনা পোলারাইজ লাইট বানাবে। অর্থাৎ তোমার এইটা একটা সোর্স ছিল, ইমাজিন করো যে দিস ইজ আ সোর্স, এই সোর্স থেকে আমার আনপোলারাইজড লাইট বেরোচ্ছে, এই সোর্স থেকে তোমার আনপোলারাইজড লাইট বেরোচ্ছে, সেই লাইটটা এসে ইনসিডেন্ট হচ্ছে একটা পোলারাইজারের ওপরে। সো দিস ইজ দ্য পোলারাইজার, সো দিস ইজ দ্য পোলারাইজার, দিস ইজ দ্য পোলারাইজার, ঠিক আছে। এবার এখান থেকে যে লাইটটা, সো এখান থেকে আমার বেরোচ্ছে আনপোলারাইজড লাইট, আফটার পাসিং থ্রু দ্যাট পোলারাইজার ইট বিকামস দ্য লিনিয়ারলি পোলারাইজড লাইট। এবার এটা যে লিনিয়ারলি পোলারাইজড লাইট, সেটাকে আমি কিভাবে করব ডিরেকশনটা, তার জন্য তোমাকে এখানে রাখতে হবে একটা অ্যানালাইজার। অ্যানালাইজারকে আমরা এইভাবে শো করি। অ্যানালাইজার হচ্ছে নাথিং বাট একটা স্পেসিফিক টাইপের একটা প্রিজম বলতে পারো। অ্যানালাইজার হচ্ছে টুরম্যালিন, আমরা নর্মালি নিকোল প্রিজম আমরা ইউজ করি, নিকোল প্রিজম আমরা ইউজ করি। এই প্রিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি চাইলে একে 0 থেকে 360 অবধি ঘোরাতে পারো। অর্থাৎ ওকে তুমি চাইলে কিন্তু ঘোরাতে পারো, থিটা অ্যাঙ্গেলে তুমি ঘোরাতে পারো 0 থেকে 360 অবধি। মানে এটা 0 এইভাবেও কিন্তু ঘুরতে পারে, কমপ্লিট কিন্তু 360 ডিগ্রি ঘুরতে পারে। যদি এটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হয়, তুমি দেখতে পাবে কোনো একটা পার্টিকুলার পজিশন, অর্থাৎ থিটার কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কোনো লাইট পাওয়া যাবে না। এবং এরকম 0 থেকে 360-এর মধ্যে দুবার এমন পরিস্থিতি আসবে যে তুমি কোনো লাইট পাবে না। যদি এমন হয় 0 থেকে 360-এর মধ্যে দুবার তুমি লাইট পেলে না, তার মানে লাইটটা ডেফিনেটলি তোমার লিনিয়ারলি পোলারাইজড লাইট। কারণ আর কোনো লাইটের এই প্রপার্টি নেই যে লাইটটা তুমি দুবার খুঁজে পাবে না, মানে দুবার তুমি কমপ্লিট ডার্ক দেখবে। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, লাইটটা দুবার এমন অবস্থায় আসবে, সো লাইট এক্সটিংগুইশ মানে ডিসঅ্যাপিয়ার, বা ছেড়ে দাও বাবা, এক্সটিংগুইশ তোমরা বুঝতে পারবে। লাইট ডিসঅ্যাপিয়ার twice between, বলছি স্যার এটা অ্যাঙ্গেলটার জন্য হচ্ছে। হ্যাঁ বলছি, between the rotation of analyzer 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। যখন তুমি অ্যানালাইজারকে ঘোরাচ্ছ 0 থেকে 360-এর মধ্যে, এই পোর্শনটা যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো, মাথার মধ্যে গেঁথে নাও। আমি তোমাকে কিন্তু কোশ্চেন করবো একটু পরে। 0 থেকে 360-এর মধ্যে ঘোরালে লাইটটা দুবার কমপ্লিটলি এক্সটিংগুইশ করে যাবে। এটা বোঝার আগে তুমি এইটা বোঝো, যখন তোমার পোলারাইজার এবং অ্যানালাইজার মিউচুয়ালি প্যারালাল আছে, ধরো এইটা পোলারাইজার, লেটস সে এটা পোলারাইজার, ধরো এর থ্রু দিয়ে তোমার পাস করছে I0 ইন্টেন্সিটি লাইট, এখানে তোমার আছে অ্যানালাইজার। তাহলে ফার্স্টে বলো যে পোলারাইজারের সঙ্গে অ্যানালাইজারের অ্যাক্সিসটা প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? কি প্যারালাল। যদি কোনো অ্যাঙ্গেল না বানায়, যা তোমার এখান দিয়ে পাস করছিল তাই তোমার এখান দিয়ে পাস করে যাবে। এটা 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিওতে এইটা যদি পোলারাইজার হয়, এইটা পোলা, এটা অ্যানালি। এই যদি হয় পোলা যদি I0 হয়, তাহলে অ্যানালির জন্য কি হবে? অ্যানালি যদি এইভাবে থাকে, তাহলে খেয়াল করে দেখো, উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস অফ দ্য পোলারাইজার ইট ইজ নাও রোটেটেড বাই থিটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ম্যালাসিস ল এটা আমাদের হয়ে যাবে I0 cos স্কোয়ার থিটা বাই ম্যালাসিস ল। ভালোই হলো, আমাকে আর ম্যালাসিস লটা বলতে হলো না, বাই ম্যালাসিস ল। আইটা হয়ে যাবে I0 cos স্কোয়ার থিটা। 3 নম্বর সিনারিওতে যদি তোমার থাকে এই অবস্থায় থাকে পোলা যদি এই অবস্থায় থাকে, পোলারাইজার হবে এটা,
এখান দিয়ে তোমার যদি আই নট যদি যায়, তাহলে অ্যানা যদি এই অবস্থায় থাকে, তাহলে একবারে পারপেন্ডিকুলার, তাহলে কী হবে, উইথ রেসপেক্ট টু দ্য, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে আই নট কস কর্নার কী হবে, 0। হ্যাঁ স্যার। তাহলে কী হবে, নো লাইট ইজ ডিটেক্টেড। বোঝা গেল? এই কন্ডিশনটাকে আমরা বলবো ক্রসড কন্ডিশন। দিস ইজ কল্ড দ্য ক্রসড কন্ডিশন, মানে ক্রসড অবস্থায় রয়েছে। পোলা এবং অ্যানা এরা হচ্ছে একে অন্যের ক্রসড কন্ডিশনে আছে। ক্রসড কন্ডিশন, বুঝতে পেরেছো? ক্রস কন্ডিশনে আমরা কোনো লাইট পাবো না, কোনো লাইট পাওয়ার কথা নয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, একদম ক্লিয়ার? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে যখন তুমি ঘোরাচ্ছ বুঝতেই পারছো, 90-তে একবার পাবো না আর 180-তে একবার না। ভুল বললাম, 270। 90-তে একবার পাবো না, 90-তে পাবো না, 270 পাবো না। হ্যাঁ, 90-তে পাবো না, 270 পাবো না। ভুল বললাম, 90, হ্যাঁ 90-তে পাবো না, 270, হ্যাঁ একদম ঠিক বলেছি। 90-তে পাবো না, 270 পাবো না। লাইটটা তার মানে দুবার কমপ্লিটলি এক্সটিংগুইশ করে যাবে বা ডিসঅ্যাপিয়ার করে যাবে একদম। এটা এলপিএল ছাড়া আর কারো প্রপার্টি হতেই পারে না। On the other hand, if you did the same experiment with the UPL, তাহলে ইমাজিন করো, so now in case of unpolarized light, তাহলে কি হবে, এই হচ্ছে একটা আনপোলারাইজড লাইট, ঠিক আছে, এই একটা আনপোলারাইজড লাইট। ধরো তুমি কোনো পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাচ্ছ না, ডাইরেক্ট তুমি একবারে অ্যানালাইজারের মধ্য দিয়ে পাঠাচ্ছ। ডাইরেক্ট তুমি যদি একটা অ্যানালাইজারের মধ্য দিয়ে পাঠাও, সো দিস ইজ দ্য অ্যানালাইজার। অ্যানালাইজার তো ঘুরতে পারে 0 থেকে 360 অবধি, ঘোরাচ্ছ, নো চেঞ্জ ইন ইন্টেন্সিটি, কোনো নো চেঞ্জ ইন ইন্টেন্সিটি, কোনো ইন্টেন্সিটি চেঞ্জ বুঝতে পারবে না। নো চেঞ্জ ইন ইন্টেন্সিটি আপন রোটেশন অফ অ্যানালাইজার, মনে থাকবে, আপন রোটেশন অফ 0 থেকে 360-এর মধ্যে ঘোরালেও কোনো চেঞ্জ তুমি বুঝতে পারবে না। হাউএভার দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্যাট ইজ দ্য সেম প্রপার্টি অফ দ্য সার্কুলারলি পোলারাইজড লাইট টু, অর্থাৎ ইন কেস অফ এ সিপিএল দ্য সেম ফেনোমেনা অকার্স। তাহলে তো স্যার মহা মুশকিল হয়ে গেল, সার্কুলারলি এবং আনপোলারাইজ তো একই নেচার দেখাচ্ছে, তখন কিন্তু কেমিস্ট্রির মতন কনফার্মেশন টেস্ট করতে হবে। কি বললাম বুঝতে পারলে? কেমিস্ট্রিতে যখন সেই হয় না অদক্ষেপ পড়লো, আমি তখন সেই আমার এখন মনে আছে, কেমিস্ট্রিতে অদক্ষেপ পড়লো, স্যার অদক্ষেপে তো HClও পড়তে পারে, আবার HNO3তেও পড়তে পারে, আবার H2SO4ও পড়তে পারে। তাহলে তার জন্য কনফার্মেশন করলাম, রিং টেস্ট হলো, রিং টেস্ট মানে এটা কনফার্ম HNO3, রাইট? ঠিক তো? বুঝতে পারলে? এর পরের বারে একদম চিন্তা করো না, এর পরের বারে তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবো। এর পরের বার যারা দেবে, এর পরের বার কিন্তু একবারে পুরো ফুল একদম। আমাকে যে কত লোকজন যে জ্বালিয়েছে না, বাপরে বাপ, কত লোকজন যে বলেছে স্যার কেমিস্ট্রিটা কী হবে, কত লোক যে বলেছে। আমি এবার ঠিক করেছি কেমিস্ট্রি আমি এবার পড়বো। নেক্সট SST পড়ানোর আগে আমি একবারে কেমিস্ট্রিতে একবার দক্ষ হয়ে আসবো, ঠিক আছে? দ্যাটস মাই প্রমিস। আমি কেমিস্ট্রি বই এবার আমি কিনবো, আমি এবার বুঝবো কেমিস্ট্রি এগুলোকে, পরেবারে SST কেমিস্ট্রি আর তোমাদেরকে কোথাও যেতে হবে না, এরপরে এখানে তোমার করতে পারবে। বাট হ্যাঁ, একেবারে এক্সপার্টের মতো পড়াতে পারবো না, একটু ভুলভ্রান্তি হবে, কারণ আমি তো একবারে এক্সপার্ট নই। আমার ধরো আন্ডার গ্র্যাজুয়েটে কেমিস্ট্রিতে জাস্ট কোনোভাবে পাস করেছি, আমি পাস কোর্স আমার কেমিস্ট্রি ছিল। বাট আমি এইটুকু জানি যে আমি যে জিনিসটাতে হাত দিয়েছি সেই জিনিসটা ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি মানে চাইলে পারবো না এটা সম্ভব নয়, পারবো অবশ্যই। তো এটা সিপিএলকে তুমি যদি সেমভাবে অ্যানালাইজারের মধ্য দিয়ে পাঠাও, দ্য সেম ফেনোমেনা অকার্স, নো চেঞ্জ ইন দ্য ইন্টেন্সিটি আপন রোটেশন, বা সেম অ্যাজ সিপিএল, সেম অ্যাজ ইউপিএল, ঠিক আছে? এইবার ধরো তুমি একটা এরকম একটা এবার ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট নিয়েছো,
ধরো এবার একটা তোমার কাছে কী আছে, ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট আছে, ধরো তোমার ওটা তোমার কী হচ্ছে, আমি না এটা ভুল বললাম, এটা তো সিপিএল নয়, এটা তো আনপোলারাইজ, তাই না? তাই না? নাকি না? সরি, এইটা সিপিএল, এইটা সিপিএল, ঠিক আছে? সিপিএল এর জন্য আমার তাহলে এটা হয়ে গেল। এবার ইপিএল এর জন্য তোমার কী হবে, এইভাবে তোমার একটা ঘুরবে, এইভাবে ঘুরবে ইপিএল এর জন্য, এইভাবে ঘুরবে। ইপিএলকে তুমি যদি একটা অ্যানালাইজারের মধ্য দিয়ে পাঠাও তাহলে কি হবে? অ্যানালাইজারের মধ্য দিয়ে পাঠালে তোমার কি হবে, লাইট ইন্টেন্সিটি ভ্যারি ফ্রম ম্যাক্সিমাম টু মিনিমাম, বাট কখনো জিরো হবে না। যেমন এলপি এর ক্ষেত্রে একবার জিরো হয়ে গেছিলো, একবার ডার্ক দেখছিলে পুরো, একবার দুটো জায়গাতে তুই কমপ্লিট ডার্ক দেখছিলি না, ওখানে তারতম্য থাকবে ম্যাক্সিমাম টু মিনিমাম, তুই বুঝতে পারবে যে ম্যাক্সিমাম থেকে মিনিমামের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে। বুঝা গেল কি বললাম? তাই তো? হ্যাঁ স্যার। ইন্টেন্সিটি ভ্যারিজ ফ্রম ম্যাক্সিমাম, দেখো ম্যাক্সিমাম টু মিনিমাম, মিনিমাম মানে কিন্তু জিরো কিন্তু নাও হতে পারে। ইন্টেন্সিটি ভ্যারিজ ফ্রম ম্যাক্সিমাম টু মিনিমাম, ঠিক আছে? ম্যাক্স টু মিনিমাম। তাহলে এত কথা না বলে বরঞ্চ যদি দুটো বা তিনটে যদি আমি গ্রাফ করে তোমাকে দেখিয়ে দিই তাহলেই তোমার লেখা তাহলে চুকে যায়। আমি একটা কাজ করি, আমি তোমাকে দেখাচ্ছি বিভিন্ন একটাই গ্রাফের মধ্যে চারটে গ্রাফকে আমি দেখাবো, দেখো, ঠিক আছে? একটাই গ্রাফের মধ্যে আমি দেখাবো ইন্টেন্সিটি অফ দ্য লাইট, ইন্টেন্সিটি অফ লাইট কোত্থেকে? ফ্রম অ্যানালাইজার, তাই তো? অ্যানালাইজার, আর এটা হচ্ছে থিটা, অর্থাৎ রোটেশন অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল অফ অ্যানালাইজার, অ্যাঙ্গেল অফ অ্যানালাইজার। একটা গ্রাফ বলে দিচ্ছি, সব কটা তোমার এমনি মনে থাকবে। ইন কেস অফ এ লিনিয়ারলি পোলারাইজ লাইট, কি বললাম? ম্যাক্সিমাম একটা হবে তোমার একবারে ম্যাক্সিমাম থেকে একবারে জিরো হয়ে যাবে, এই দেখো, এইটা হচ্ছে ফর দ্য এলপিএল। দেখো তোমার 0 থেকে 360-এর মধ্যে তোমার দুটো জায়গাতে এক্সচেঞ্জ করলো, এই যে এখানে এবং এখানে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? হ্যাঁ, এমনি করে যাবে। তাহলে দুটো পার্টিকুলার জায়গাতে একবারে এক্সচেঞ্জ করলো, এটা 0 ডিগ্রি, এটা 0, অ্যাকচুয়ালি তোমার এখান থেকেই হবে গ্রাফটা, এইভাবে হবে, এটা 0, এটা 90, এটা তোমার হচ্ছে 270, এটা তোমার 360, ক্লিয়ার? এটা হচ্ছে 180, হয়ে গেল? দেখো কমপ্লিটলি তোমার এক্সটিংগুইশ করেছে তোমার দুবার। সো দিস ইজ দ্য প্রপার্টি অফ অ্যান linearly polarized light. In case of an unpolarized light or circularly polarized light, কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে ইউপিএল অবলিক সিপিএল। আর ইন কেস অফ এ ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, ম্যাক্সিমাম থেকে মিনিমামের মধ্যে আমাদের ইয়ে হবে, কিন্তু জিরো হবে না। তাহলে কেমন টাইপের হবে? পাচ্ছ দেখতে? ক্লিয়ার? হ্যাঁ দেখো, ম্যাক্সিমাম থেকে মিনিমামের মধ্যে তোমার চেঞ্জ হয়েছে, বাট কিন্তু জিরো হয়নি। সো দিস ইজ দ্য ইপিএল, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। সো এই 3 রকমের লাইট কিন্তু আমরা পাই, ঠিক আছে? ইউপিএল, সিপিএল এবং ইপিএল এবং এলপিএল। ওকে, এই গ্রাফটা তোমাকে মনে রাখতে হবে। হাউএভার, যেটা আমি বললাম, সো ফার্দার যদি আমাকে ডিস্টিংগুইশ করতে হয়, স্যার ইউপিএল এবং সিপিএল তো একই দেখাচ্ছে, তাহলে স্যার ইউপিএল এর সঙ্গে সিপিএলকে আমি কীভাবে ডিস্টিংগুইশ করবো? তার জন্য তোমাদের যেটা জানতে হবে রিটার্ডেশন প্লেট। কিন্তু সেটা জানার আগে আবার তোমার জানতে হবে যে আচ্ছা, আমি তো পাশেই তো আমরা একটু করতে পারি, আমরা তো বোধহয় একটা হাফেই তো বোধহয় নিলাম না, হ্যাঁ পাশে আমরা করতেই পারি, এই পোর্শনটাকে একটু ছেড়ে রেখে আমরা এই পাশে করতেই পারি। পেজটা ফালতু তাহলে আর আমরা চেঞ্জ করবো না। এবার ওটা জানার আগে তোমাকে জানতে হবে যে এই কীভাবে এই কনফার্মেশন টেস্টটা আমরা কীভাবে করতে পারি, মানে ইউপিএল এবং সিপিএল এর মধ্যে যে
এক্স মানে ডিস্টিংগুইশটা আমরা কীভাবে করতে হবে ওটা আমি তোমাকে পরে বলছি, এখন সেটা বলার সময় আসেনি। তার আগে তোমাকে জানতে হবে ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল কাকে আমরা বলতে পারি? ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল এটাকেই আমরা বলতে পারি অপটিক্যাল বাইরেফ্রিয়েঞ্জেন্স। বাইরে মানে বুঝতেই পারছো দুটো, বাই মানে দুই, বাইরেফ্রিয়েঞ্জেন্স অর্থাৎ দুটো লাইট আমি দেখতে পাবো, দুটো বাইরেফ্রিয়েঞ্জেন্স, অপটিক্যাল বাইরেফ্রিয়েঞ্জেন্স। এটার মানে কি? ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল বলতে এমন একটা স্পেসিফিক টাইপের ক্রিস্টাল, কোয়ার্টজ, ক্যালসাইট, টুরম্যালিন, এক্সাম্পল হচ্ছে অনেক কটা আছে। কোয়ার্টজ হতে পারে, ক্যালসাইট হতে পারে, টুরম্যালিন হতে পারে, TOUR টুরম্যালিন, টুরম্যালিন হতে পারে, আর আমার জানা নেই, মেনলি তোমার এই তিনটেই হয়। একটা ওয়েভ আসবে কিন্তু ভাঙবে দুটো ওয়েভে, এ অদ্ভুত অদ্ভুত জিনিস আর কি। তার মানে কি ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালকে আমরা কি বলতে পারি? বলবো সিলেবাসের মধ্যে দেখো, এই দেখো সিলেবাসটার মধ্যে দেখো কোথায় গেল, কি বলতে পারি? বলো বলো কি বলতে পারি? স্যার ইরে ওরে Biaxial. কোথায় আছে? ননসেন্স, দেখ না, Biaxial crystal. বাইঅ্যাক্সিয়াল, এক্স্যাক্টলি। তাকে আমরা কি বলতে? বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, রাইট। একেই আমরা অ্যাকচুয়ালি বলে থাকি বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, যার দুটো অ্যাক্সিস থাকে, বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল। এই ধরনের ক্রিস্টাল আমরা বলতে বাইঅ্যাক্সিয়াল। ইউনিঅ্যাক্সিয়াল যদি হয় তাদের কিন্তু এই প্রপার্টি থাকবে না, যাদের একটাই মাত্র অপটিক্যাল অ্যাক্সিস রয়েছে তাদের কিন্তু এই প্রপার্টি হবে না। অপটিক্যাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যার মধ্য দিয়ে প্রত্যেকটা ক্রিস্টালে না, এই যদি একটা ক্রিস্টাল হয় তার একটা অপটিক্যাল অ্যাক্সিস থাকে। এই বরাবর তুমি যদি কোনো একটা লাইটকে পাঠাও না, লাইট এটা কোনো ডেভিয়েশন করবে না। অপটিক্যাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস, অর্থাৎ তুমি তাহলে এইভাবে ভাবতে পারো, ধরো এই একটা ক্রিস্টাল, এইটা হচ্ছে তার অপটিক্যাল অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবর তুমি কোনো লাইটকে পাঠানো কোনো ডেভিয়েশন হবে না। বাকি তুমি যে অ্যাক্সিস বরাবরই তুমি পাঠাবে না, লাইটটা কিন্তু ডেভিয়েশন করবে। বোঝা গেল কি বললাম? তাহলে যে সমস্ত ক্রিস্টালে একটা মাত্র অপটিক্যাল অ্যাক্সিস থাকে তাকে আমি কী বলবো? ইউনিঅ্যাক্সিয়াল। যাদের ক্ষেত্রে থাকে দুটো তাকে কী বলবো? বাইঅ্যাক্সিয়াল। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আমার ঠিক খেয়াল পড়ছে না, আমার ধারণা ইউনিঅ্যাক্সিয়ালেতেও মনে হয় বাইরে ফ্রিঞ্জে শো করে, আমি কোথাও ভুল বললাম। ইউনিঅ্যাক্সিয়ালের ক্ষেত্রেও মনে হয় বাইরে ফ্রিঞ্জ শো করে, একবার দেখে নেবে, ঠিক আছে? আমি না আপাতত এইটাকে না একটু করে রাখছি, ছেড়ে দাও, আমি এটা পরে বলবো। তো ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল বা অপটিক্যাল বাইরেফ্রেঞ্জেন্স হচ্ছে আমার এই যদি তোমার একটা যদি ক্রিস্টাল থাকে, ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, এর ওপরে তোমার যদি লাইট এসে পড়ে, নর্মালি স্নেলের সূত্র অনুযায়ী একটা মাত্র কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে, এবং যেহেতু তোমার ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আসছে, পারপেন্ডিকুলারের দিকে বেঁকে যাবে। তাহলে আমরা একটাই লাইট পাবো, অর্থাৎ ক্রিস্টালের মধ্যে একটাই লাইট তোমার প্রোভাইড করবে না, এ দুটো পার্টে ভেঙে যাবে, একটা এইভাবে একটা এইভাবে, দুটো পার্টে ভেঙে যাবে। দেখো তাহলে ডাবল রিফ্র্যাকশন হচ্ছে, এটা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, আবার ডাবল রিফ্র্যাকশন বলো, ডাবল রিফ্র্যাকশন বলো, এটা বললে আরও ভালো শুনতে লাগবে। ডাবল রিফ্র্যাকশন, और যাকে আমরা বলতে পারি অপটিক্যাল বাইরেফ্রিয়েঞ্জেন্স। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে তোমার একটা রে এসে দুটো রেতে ভেঙে গেল, ক্যালসাইট ক্রিস্টাল নেবে, একটা বিউটিফুল তুমি এক্সপেরিমেন্ট তুমি কিন্তু করতে পারো। ক্যালসাইট ক্রিস্টাল নেবে, তার উপরে তুমি দেখবে যে তুমি একটা কি বলে, একটা এক বিন্দু রং ফেলবে, বা একটা ওই যে নিপ পেন হয় না, নিপ পেনে যে কালি হয় না, ওই কালির একটা ড্রপ তুমি মানে ফেলবে, এরপর তুমি সেই ক্রিস্টালটাকে ঘোরাবে, অদ্ভুতভাবে দেখবে দুখানা ইমেজ ফর্মেশন হয়েছে। একটাই তোমার ড্রপ
তার দুখানা ইমেজ ফর্মেশন হয়েছে। অদ্ভুতভাবে দেখবে যে একটা ইমেজ এই ক্রিস্টালটাকে ঘোরালেও ঘুরবে না, দ্যাট রিমেন্স স্টেশনারি। আরেকটা কিন্তু ক্রিস্টালটাকে ঘোরানোর সময় ঘুরবে। তাহলে কী হলো? অপটিক্যাল বাইরেফিরেনজেন্স। বুঝতে পারলে কী বললাম? তাহলে একটা ক্যালসাইট ক্রিস্টালের উপরে এক ফোঁটা রং ফেলবে, রঙের বিন্দুটার দিকে চেয়ে বসে থাকবে, ক্রিস্টালটাকে ঘোরালে দেখবে যে দুখানা ইমেজ ফর্মেশন হয়েছে। একটা ইমেজ রিমেন্স স্টেশনারি অ্যান্ড দ্য আদার ইমেজ মুভস উইথ দ্য ক্রিস্টাল। ক্লিয়ার? বুঝতে পারলে কী বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স। তুমি দেখবে নর্মাল তুমি যদি ক্রিস্টাল নাও কিন্তু এইটা কিন্তু শো করবে না, একমাত্র যাদের ক্ষেত্রে বাইরে ফ্রি ইঞ্জিন তারা কিন্তু শো করবে। তাহলে বেরোনোর সময় তো তারা বুঝতে হবে ঘন থেকে লঘুর দিকে বেরোচ্ছে, পারপেন্ডিকুলার থেকে দূরের দিকে পেয়ে যাবে। তাহলে একটা বেরোবে তোমার এইভাবে আর একটা বেরোবে তোমার এইভাবে, বেরোলো। সো দিস ইজ কল্ড, একটাকে আমরা বলবো ই রে, ই ফর এক্সট্রা অর্ডিনারি, একটাকে আমি বলবো ও রে। So the question is, what is the most extraordinary about this? একটা কেন অর্ডিনারি হলো, একটা কেন এক্সট্রাঅর্ডিনারি হলো? এর পিছনে কারণটা হচ্ছে দুটোই কিন্তু তোমার এমনটা নয় যে দুটো রের মধ্যে একটা এক্সট্রা চোখ, একটা এক্সট্রা কান বুঝিয়ে গেছে, এমনটা নয়। দুটোই কিন্তু তোমার স্নেলসের লকে মেনে চলবে, বাট একটা অন্যটার রেসপেক্টে একটু বেশি ভেলোসিটি বা একটু কম ভেলোসিটি যাবে। বুঝতেই পারছো, একটা রে সে দুটো রেতে স্প্লিট করে গেল, এটা তখনই হওয়াটা সম্ভব যখন দুটো রের ভেলোসিটি ইনসাইড দ্য ক্রিস্টাল ইজ ডিফারেন্ট। ইয়েস অর নো? বলতে পারি ভেলোসিটি ইনসাইড দ্য ক্রিস্টাল, or in other words the refractive index is different. So এর জন্য আমি যদি বলি এনি, ওরের জন্য আমি যদি বলি এনো, তাহলে ফর দ্য পজিটিভ ক্রিস্টাল, কাকে আমরা বলতে পারি পজিটিভ ক্রিস্টাল হচ্ছে সেটাই যেখানে তোমার ইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওরের তুলনায় বেশি বলতে খুব সামান্যই বেশি আর কি, অর velocity of the E ray is less than velocity of the ordinary ray. কেন? Because n এবং v mutually reverse to one another, because n সমান কি হয় c by v, তাই তো? থাকি না বলো? হ্যাঁ স্যার। c তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে n টা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 by v। n বাড়লে v কমবে। তাহলে যে সমস্ত ক্রিস্টালের মধ্য দিয়ে এনিটা এনোর থেকে বড় হয় और ভিটা ভিউ থেকে কম হয়, তাকে আমরা কি বলতে পারি পজিটিভ ক্রিস্টাল। ফর এক্সাম্পল কোয়ার্টজ। অন দি আদার হ্যান্ড, যদি তুমি নেগেটিভ ক্রিস্টাল নাও তাহলে ঠিক উল্টোটা হবে। নেগেটিভ ক্রিস্টালের ক্ষেত্রে তোমার এনিটা এনোর থেকে কম হবে, অর ইন আদার ওয়ার্ডস ইটা ভি ওর থেকে বড় হবে। দিস ইজ দ্য ক্যালসাইট। ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল। তাহলে বুঝতে পারছো তো? আমার একটা ডেল্টা এন ডেভেলপ করলো। ডেল্টা এন ইজ দ্য এনি। আমি তো জানি না যে আমি কী ধরনের ক্রিস্টাল নিচ্ছি। এনি মাইনাস এন নট হতে পারে, আবার এন নট মাইনাস এনি হতে পারে। বলো তো, যখন আমরা জানি না যে কোনটা বড় কোনটা ছোট, আমরা কীভাবে লিখি? এইভাবে লিখি, তাই তো? হ্যাঁ কি না? অর্থাৎ এই সাইনটার মানে হচ্ছে এটা, আমি জানি না যে কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় সেটা মাইনাস যেটা ছোট। যখন আমি ডাইরেক্ট মাইনাস বলে দেবো তার মানে তুমি ডেফিনিট যে তোমার এনই বড় এন নট ছোট। বাট যখন তুমি জানো না, ইউ আর নট টু শিওর যে কোনটা বড় কোনটা ছোট, তুমি কী করবে? এই সাইন ইউজ করবে। মানে তুমি জানো না যে কোনটা বড়, মানে এটা বাই ডিফল্ট বলে দিচ্ছে যে যেটা বড় ওটা মাইনাস, যেটা ছোট ওটাকে বিয়োগ করো। তাহলে একটা বুঝতে পারলাম যে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ডিফারেন্স কিন্তু চলে আসছে। ক্লিয়ার? বোঝা গেল? দিস ইজ কল্ড দ্য অপটিক্যাল বাই। হ্যাঁ বলো। যে এই যে পজিটিভ আর নেগেটিভ ক্রিস্টালগুলো, তার মানে এরা কি ইনহোমোজিনিয়াস আর অ্যানাইসোট্রপিক? হ্যাঁ, ক্রিস্টাল এটা তো আর নিশ্চয়ই তোমাদের বলে দেওয়ার দরকার নেই। ক্রিস্টাল মানে তোমার ওখানে ইনহোমোজিনিটি এবং অ্যানাইসোট্রপিক বাই ডিফল্ট আছে। ক্রিস্টাল ওয়ার্ডটা তুমি যখনই উচ্চারণ করবে, বাই ডিফল্ট দ্যাট ইজ অ্যান
ইনহোমোজিনিয়াস এবং তার মধ্যে অ্যানাইসোট্রপি অবশ্যই থাকবে, কারণ ক্রিস্টাল অ্যানাইসোট্রপিক আমরা বলি ইন টার্মস অফ দ্য কি ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল মানেই তোমার ওখানে অসংখ্য প্লেন থাকে, 110, 111, 200, তার মানে কি ডিফারেন্ট প্লেন বরাবর ডিফারেন্ট প্রপার্টি। কোন প্রপার্টিগুলো আলাদা? ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক এবং অপটিক্যাল, এই তিনটে প্রপার্টি আলাদা হয়ে যায়। অ্যানাইসোট্রপিটা আমরা সেই সেন্সে বলি যে কোনো ক্রিস্টাল হচ্ছে অ্যানাইসোট্রপিক, আইসোট্রপি বলে ক্রিস্টাল হয় না। বুঝতে পারলে কি বললাম, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা হয়ে গেল। তাহলে এই হচ্ছে অপটিক্যাল বাইরেফারেন্স। তাহলে এই ব্যাপারটা নিয়ে কোনো ডাউট আর রইল না, ঠিক আছে? তাহলে এটা তুমি যদি বুঝে গিয়ে থাকো তাহলে তোমার এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে হোয়াট ইজ কল্ড আ রিটার্ডেশন প্লেটস। কদিন ক্লাস করছো আজকে? 31, 34 ছিল, ঠিক আছে? রিটার্ডেশন প্লেটস, রিটার্ডেশন প্লেটস। স্যার এটা আবার কি জিনিস? এটা মানেটা খুবই সিম্পল, যেটা কিনা এক্সট্রা অর্ডিনারি রে এবং অর্ডিনারি রে এর মধ্যে তোমার একটা ফিক্সড ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে। অর্থাৎ such plates introduces fixed phase difference between E ray and O ray। একটা ফিক্সড ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে ই রে অ্যান্ড ও রে। ঠিক আছে, বেশ কথা। এইবার তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? এক রকমের প্লেটকে আমরা বলতে পারি λ/2 প্লেট, বা একে আমরা বলি হাফ ওয়েভ প্লেট। হাফ মানে λ/2, কোয়ার্টার মানে λ/4। মনে থাকবে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটাকে আমরা বলতে পারি λ/2 প্লেট, একে আমরা ভবিষ্যতে বলবো HWP। এই সংক্ষিপ্ত এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ? আমি কিন্তু অঙ্ক করার সময় কিন্তু বলবো না যে হাফ ওয়েভ প্লেট, আমি বলবো HWP, মানে বুঝে যাবে যে স্যার λ/2 এটা প্লেন নয়, এটা প্লেট হবে λ/2 প্লেট। তাহলে এক রকমের রিটার্ডেশন প্লেট হচ্ছে λ/2 প্লেট, অর্থাৎ ই রে এবং ওর এর মধ্যে λ/2 পাথ ডিফারেন্স ক্রিয়েট করে। সো দি such plate creates λ/2 path difference, আর λ/2 path difference মানে কি বাবা? or 2π/λ into λ/2। মনে রাখবে, λ/2 path difference হলে 2π/λ মানে ডেল্টা এক্স যদি হয় পাথ ডিফারেন্স, তা 2π/λ ইন্টু ডেল্টা এক্স কী হবে? ফেজ ডিফারেন্স। দ্যাট ইজ ইকুয়াল টু পাই। তাহলে λ/2 এর পাথ ডিফারেন্স মানে পাই এর ফেজ ডিফারেন্স বিটুইন ই রে অ্যান্ড ও রে। পাই ফেজ ডিফারেন্স বিটুইন এক্সট্রা অর্ডিনারি রে অ্যান্ড অর্ডিনারি রে, ই রে অ্যান্ড ও রে। অর্থাৎ তাহলে এখান থেকে তোমাদের অঙ্ক যেটা আসতে পারে সেটা হচ্ছে যে একটা কিছু তোমাকে বলে দিল যে মানে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে λ/2 প্লেটের থিকনেস কত, ঠিক আছে? তাহলে থিকনেস, সো এখান থেকে টু ক্যালকুলেট দ্য থিকনেস, of HWP, তোমাকে এই ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা বলো তো, এই যে আমার যে λ/2 এর পাথ ডিফারেন্সটা আমি ক্রিয়েট করলাম, এটা নর্মাল পাথ নাকি অপটিক্যাল পাথ? বলো তো, নর্মাল পাথ এবং অপটিক্যাল পাথের মধ্যে কি পার্থক্য জানো? অপটিক্যাল পাথ হচ্ছে জিওমেট্রিক্যাল পাথ। না, একদমই নলেজ কম। অপটিক্যাল পাথ হচ্ছে এই যদি একটা মিডিয়াম হয়, ধরো এর যদি হয় এন, ধরে আসছে দাঁড়া, এন যদি আমাদের হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা থিকনেস যদি হয় টি, তাহলে নর্মাল পাথ হচ্ছে টি, অপটিক্যাল পাথ হচ্ছে এন ইন্টু টি।
বুঝতে পারলি? ক্লিয়ার? ক্লিয়ার? অপটিক্যাল পাথ হচ্ছে নর্মাল পাথ মাল্টিপ্লাইড বাই তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো দিস ইজ দ্য অপটিক্যাল পাথ। নর্মাল থিকনেসটা হচ্ছে টি, অপটিক্যাল পাথ ডিফারেন্স হচ্ছে তোমার এন ইন্টু, তাহলে এই যে λ/2 ওটা কিন্তু হচ্ছে অপটিক্যাল পাথ ডিফারেন্স। তাহলে অপটিক্যাল পাথ ডিফারেন্স কী হলো? খুবই সিম্পল, আমি জানি না যে কোনটা বড় কোনটা কোনটা ছোট, এনই মাইনাস n0 মাল্টিপ্লাইড বাই টি, দিস ইজ দ্য অপটিক্যাল পাথ ডিফারেন্স। হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নো? সো দিস ইজ দ্য হ্যাঁ স্যার। অপটিক্যাল পাথ ডিফারেন্স। আমি তো অপটিক্যাল পাথ তো বলছি না, আমি তো অপটিক্যাল পাথ ডিফারেন্স বলছি। তাহলে এই অপটিক্যাল পাথ ডিফারেন্সটাই λ/2 এর পাথ ডিফারেন্স। সো হিসাব মতো তোমার এটা হতে λ/2, ব্যাস। এনই এবং এন নট তোমার দেওয়া থাকবে, ল্যামডা তোমার দেওয়া থাকবে, তো একবারে সোজা এনই মাইনাস n0, ব্যাস ফটাকসে আমরা দিতে হয়ে যাবে। ল্যামডা তোমাকে দেওয়া থাকবে মোস্ট লাইকলি অ্যাংস্ট্রম কিংবা ন্যানোমিটারে, থিকনেসটা তোমাকে বের করতে বলবে মাইক্রোমিটারে, সাবধানে কিন্তু, হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, ল্যামডাটা তোমাকে বলবে মোস্ট লাইকলি অ্যাংস্ট্রমে বা ন্যানোমিটারে, থিকনেস কিন্তু তোমার মাপতে হবে মাইক্রোমিটারে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের λ/2 প্লেট। আর নেক্সট হচ্ছে আমাদের λ/4 প্লেট, যাকে আমরা বলতে পারি কোয়ার্টার ওয়েভ প্লেট। কোয়ার্টার ওয়েভ প্লেট বা আমি কে বলবো কিউডব্লিউপি, কিউডব্লিউপি মানে কোয়ার্টার ওয়েভ প্লেট। তাহলে ইট ইন্ট্রোডিউসেস λ/4 optical path difference between E ray and O ray, between E ray and O ray। λ/4 একটা অপটিক্যাল পাথ ডিফারেন্স ক্রিয়েট করছে। তাহলে কি হবে? তাহলে এর জন্য তাহলে আমাদের ফেজ ডিফারেন্স কত হবে? তাহলে এর জন্য ফেজ ডিফারেন্স আমার হবে 2π/λ। ফেজ ডিফারেন্স হচ্ছে আমাদের হবে 2π/λ ইন্টু λ/4, মানে π/2 এর ফেজ ডিফারেন্স, π/2 এর ফেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। ক্লিয়ার হয়েছে? π/2 এর ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট করবে তো নাকি? ঠিক আছে, সো এক্ষেত্রে π/2 এর ফেজ ডিফারেন্সটা কিন্তু ক্রিয়েট করবে। তাহলে এক্ষেত্রে তোমার ডিটারমিনেশন অফ থিকনেস, সেম ফর্মুলা, থিকনেস অফ কিউডব্লিউপি, সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ এনই মাইনাস n0 ইন্টু টি সমান λ/4 হয়ে গেল। তা থিকনেসটা তাহলে কী হলো? λ/4 এনই মাইনাস n0, ব্যাস তোমার এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে, হয়ে গেল, কমপ্লিট। তাহলে এবার তাহলে এই পার্টটা তাহলে একদম বুঝে গেলে। এরপরে আমরা লিসাজুস ফিগার থেকে আমরা বলবো যে কোন কোন লিসাজুস ফিগার থেকে আমি বলবো যে ডেল্টার ভ্যালু কত কত হলে আমরা কী ধরনের লাইট আমরা পেতে পারি, এবং তার সাথে কিউডব্লিউপি বা এইচডব্লিউপি ইন্ট্রোডিউস করলে কি হতে পারে। এবার বোঝো ব্যাপারটাকে। এবারে হচ্ছে তোমার লিসাজুস ফিগার, বা আমরা যেমন লিসাজুস ফিগার আমরা যখন বলেছিলাম তখন আর কি আমাকে ডিরাইভ করার কি মানে প্রয়োজনটা পড়বে না? পড়বে না? নিশ্চয়ই পড়বে না, তাই তো? দুটো পারপেন্ডিকুলার ভাইব্রেশন ছিল, মনে আছে তো নাকি না? দুটো পারপেন্ডিকুলার ভাইব্রেশন ছিল, একটা দেখো, একটা ভাইব্রেশন হচ্ছে এক্স এর দিকে, একটা হচ্ছে ওয়াই এর দিকে, তার মানে এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভাইব্রেশন। তাদের অ্যাম্প্লিটিউডগুলো ছিল এরম টাইপের, বি সাইন ওমেগা টি। অ্যাম্প্লিটিউডগুলো একটার ছিল এ, একটার ছিল বি, এবং তাদের মধ্যে একটা ফিক্সড
ফেজ ডিফারেন্স ছিল ডেল্টা, ঠিক আছে? যখন আমরা এখান থেকে যখন আমরা ক্যালকুলেশনটা করতাম, আফটার গোয়িং থ্রু 3 to 4 লাইন অ্যালজেব্রা, আমরা পেয়েছিলাম, বলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি কি কস ডেল্টা ইকুয়াল টু সাইন স্কোয়ার ডেল্টা, রাইট? সাইন স্কোয়ার ডেল্টা। সো এই ইকুয়েশনটাকে একবারে মুখস্থ করে রাখতে হবে। কেন এই ইকুয়েশনটা মনে রাখাটা খুবই খুবই হচ্ছে প্রয়োজনীয়, তার কারণটা হচ্ছে আমরা যদি এইটা মনে রাখতে পারি, তাহলে অল উই হ্যাভ টু ডু, আমরা ইলেকট্রিক ফিল্ডের যে দুটো ভাইব্রেশন আছে আমরা রিজলভ করতে পারি। তুমি ইমাজিন করো এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, তাহলে তার অবশ্যই একটা এক্স কম্পোনেন্ট থাকবে ই এক্স এবং তার একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে ই ওয়াই। দুটোর অ্যামপ্লিটিউড আলাদা হবে। ইএক্সকে আমি লিখতে পারি ইএক্স নট, তোমার হ্যাঁ কোসাইন কোসাইন ওমেগা টি, এবং একে আমি লিখতে পারি ইওয়াই নট সাইন ওমেগা টি। তাহলে এক্ষেত্রে তোমার ডেল্টার মধ্যে ফেজ ডিফারেন্সটা তোমার কত? 90, তাই তো? 90 তো? হ্যাঁ, তার মানে আমাদের 90-র ফেজ ডিফারেন্স হয়ে গেল। তাহলে ডেল্টাটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে অল উই হ্যাভ টু ডু ইজ টু এক্সের জায়গাতে আমরা সাবস্টিটিউট করবো ইএক্স, ওয়াইয়ের জায়গাতে আমরা সাবস্টিটিউট করবো ইওয়াই, এর জায়গাতে করবো ই নট এক্স, আর বি জায়গাতে কি ই নট ওয়াই। ঠিক আছে তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যেটা আসবে ই এক্স স্কোয়ার বাই ই নট স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার বাই ই নট ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ই এক্স ই ওয়াই ডিভাইড বাই ই নট এক্স ই নট ওয়াই কস ডেল্টা ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার ডেল্টা। এবার তোমার যদি ডেল্টার ভ্যালু যদি তোমাদের হয় 0 অথবা 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা আর তোমাকে নিশ্চয়ই মানে করার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আমরা পাবো একটা লাইনের ইকুয়েশন পাবো, একটা লাইনের ইকুয়েশন পাবো। কস ডেল্টা কত হবে? -1 বা 1, সাইন ডেল্টা কী হবে? 0, হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। আসবে না ইএক্স বাই হ্যাঁ ই নট এক্স প্লাস মাইনাস ই ওয়াই বাই ই নট ওয়াই সমান চলে আসবে 0। ইয়েস অর নো? বুঝতে পারলে তো? ইকুয়েশনের ডান দিক, ইকুয়েশনের বাঁ দিকটা হচ্ছে ইএক্স বাই ই নট এক্স প্লাস মাইনাস ই ওয়াই বাই ই নট ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ই ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ই নট ওয়াই বাই ই নট এক্স ইন্টু ই এক্স। মানে কী হলো? একটা আমরা লাইনের ইকুয়েশন পেলাম। তাহলে বুঝতে পারছো তো? ডেল্টা সমান যদি 0 আর 180 হয়, লাইন মানে কি লিনিয়ারলি পোলারাইজ লাইট আমরা পাবো। সেমভাবে তুমি এখান থেকে যদি ডেল্টা সমান যদি π/2 করে দাও, ডেল্টা সমান যদি π/2 অর্থাৎ দুটো কম্পোনেন্টের মধ্যে ওই যে এক্স এবং ওয়াই কম্পোনেন্টে তুমি যে রিজলভ করলে, ওই দুখানা কম্পোনেন্টের মধ্যে যদি π/2 এর ফেজ ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার দুটো ওয়েভের যে অ্যামপ্লিটিউড যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো? একটা সার্কেলের ইকুয়েশন পাবো, রাইট? পাবো তো? হ্যাঁ স্যার। এবং সেটা পাবো ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই নট এক্স তার হোল স্কোয়ার। তাহলে কী হলো? সো দিস রিপ্রেজেন্টস আ সার্কেল, সো দিস ইজ দ্য সার্কুলারলি পোলারাইজড লাইট। আর 3 নম্বরে যদি সেম ফেজ ডিফারেন্স হয় কিন্তু তাদের অ্যামপ্লিটিউডগুলো যদি আনইকুয়াল হয়, তাহলে আমরা কী পাবো? ইপিএল পাবো। তোমার সেক্ষেত্রে আসবে ই এক্স স্কোয়ার বাই ই নট এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার বাই ই নট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাবো 1। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি একটা ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। ঠিক আছে, চলো এবার একটুখানি আমাদের কোশ্চেন অ্যান্সার হচ্ছে করা যাক। বলো, একজন কেউ আমাকে বলো, লিনিয়ারলি পোলারাইজড লাইটকে আমরা কিভাবে চিনব?
বলো, একজন কি বলো? স্যার অ্যানালাইজারকে ঘোরালে যদি স্যার দুবার মানে হ্যাঁ, এ করে, যদি ডিসঅ্যাপিয়ার করে জিরোতে ঠিক আছে। 270 এই 90 আর ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইটকে আমরা কিভাবে চিনবো? জিরো থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে অ্যানালাইজারকে ঘুরে আর সেই জিরোর কথা আমি না ইন্টেন্সিটিটা জিরো হবে না, আর আমি বলে বলে হয় না, জিরোটা ম্যাক্সিমাম হবে টু না, মিনিমাম পাই। জিরোটা হবে না। আর কি এবার কি কান কামড়ে ধরে বলতে হবে? জিরোটা হবে না ইপিএল এর জন্য, ম্যাক্সিমাম টু মিনিমাম হবে। আর কিভাবে বললে তোমাদের কানে ঢুকবে কোনটা? এক কথা সেই বারবার বলে আসছে, সেই বলছে স্যার জিরোটা হবে না, ম্যাক্সিমাম টু মিনিমাম, মানে মিনিমামটা নট ইন ম্যান্ডেটরি যে জিরো হবে। সিপিএল এবং ইউপিএল এর মধ্যে তুমি কিভাবে সিপিএল এবং ইউপিএল কি তোমার একই রকম বিহেভিয়ার শো করে নাকি অন্যরকম? একই স্যার। আচ্ছা তাহলে এবার এই তিনটে থেকে বলো, ডেল্টার ভ্যালু কত কতর জন্য তোমার হয় এলপিএল, বলো? জিরো আর ওয়ান। জিরো আর পাই, জিরো আর পাই। ডেল্টা ভ্যালু কতর জন্য হয় সিপিএল? পাই বাই টু, আরেকটা 5/2 আরেকটা কন্ডিশন হতে হবে। এ ইজ ইকুয়াল টু বি হলে হবে। ঠিক আছে, আচ্ছা বেশ কথা। তাহলে আমরা বুঝতে পারলাম কন্ট্রোল জেড মডেলটা। একবার সেভ করে নিতে হবে, ছাড়া এখন সেভ করার সময় এখন আছে। আচ্ছা বেশ কথা, আর দু বন্ধু আমার তাহলে হয়ে গেল। আচ্ছা এরপরে তাহলে এইবার তাহলে আমি আসল কথায় ফিরে আসি, যেখানে আমরা ইউপিএল এর সাথে এলপিএল কে ডিস্টিংগুইশ করব। দেখো এবারে হচ্ছে কনফার্মেশন টেস্ট। কনফার্মেশন টেস্টের জন্য একটা কোশ্চেন তোমাকে পরীক্ষাতে প্রায় দেয় যে দুটো সেপারেট লাইটের মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য মিনিমাম কতগুলো অপটিক্যাল কম্পোনেন্টের প্রয়োজন। কোশ্চেনটা আমি কি বললাম একবার আমার সঙ্গে রিপিট করো, যে দুটো লাইটের মধ্যে শিওরলি ডিস্টিংগুইশ করার জন্য আমার মিনিমাম কতগুলো অপটিক্যাল কম্পোনেন্টের প্রয়োজন। তোমার অ্যান্সার হবে দুটো, একটা হবে অ্যানালাইজার, একটা হবে ল্যামডা বাই 4 প্লেট। চারটে অপশন থাকবে, অ্যানালাইজার ল্যামডা বাই 2, অ্যানালাইজার ল্যামডা বাই 4, অ্যানালাইজার ল্যামডা বাই 2 ল্যামডা বাই 4, और অ্যানালাইজার পোলারাইজার ল্যামডা বাই 4। তো তোমার অ্যান্সার কি হবে বলো? তোমার অ্যান্সার কি হবে? ল্যামডা বাই 4 আর অ্যানালাইজার। ল্যামডা বাই 4 এবং অ্যানালাইজার। ঠিক আছে, সো টু কনফার্ম to definitely distinguish between two different state of polarization light, two different state of polarized light, the optical components required is এক নম্বরে তোমার লাগবে ল্যামডা বাই 4 প্লেট, আর তোমার লাগবে একটি অ্যানালাইজার। আর কিচ্ছু লাগবে না, একটা অ্যানালাইজার লাগবে, একটি অ্যানালাইজার, একটি ল্যামডা বাই 4 প্লেট। তাহলে বেসড অন দ্যাট আমরা কিভাবে ডিস্টিংগুইশ করব ইউপিএল এবং সিপিএল এর মধ্যে? দেখো দাদা, সো দ্য কোশ্চেন ইজ হাউ টু ডিস্টিংগুইশ হচ্ছে ইউপিএল অ্যান্ড সিপিএল। করার জন্য আমায় যেটা করতে হবে, সিপিএল এর ক্ষেত্রে ফার্স্টে চলে আসি। ধরো যখন তুমি এক্সপেরিমেন্টটা করছো, তুমি তো জানো না যে কোনটা ইউপিএল এবং হচ্ছে কোনটা সিপিএল, রাইট? হ্যাঁ কিনা বলো? জানো না তো? হ্যাঁ স্যার। তোমার এটা জানা নেই, এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা জানা নেই। তুমি প্রথমে এটাকে পাঠাবে একটা ল্যামডা বাই 4 এর মধ্য দিয়ে, ভালো করে শুনবে আমার
বক্তব্যটা বলো। সিপিএল, যদি সেটা সিপিএল হয়, ইনিশিয়ালি আমার কত ফেজ ডিফারেন্স ছিল? π/2 ল্যামডা বাই 4 প্লেট দেওয়ার ফলে কতটা ফার্দার এলো? আরো π/2 অ্যাড হলো। তাহলে π/2 অ্যাড হতে পারে, আবার সাবট্র্যাক্টও হতে পারে। তাহলে কি হয়ে গেল? 0 বা 180, আর 0 বা 180 মানে কি? লিনিয়ারলি পোলারাইজড লাইট। লিনিয়ারলি পোলারাইজড। তার মানে একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেলাম, ল্যামডা বাই 4 এর মধ্যে দিয়ে পাঠালে, যদি আমি ধরে নিচ্ছি যে এখানে কিছু একটা হলো, এবার তুমি যদি এখানে একটা অ্যানালাইজার নাও এবং তাকে তুমি যদি ঘোরাও, তাহলে তুমি যদি দেখতে পাও যে ইফ লাইট extinguish twice, if light extinguish twice, then initial light was CPL. কেন হলো? লাইটটা এক্সটিংগুইশ টুয়াইস করছে মানে কি? এই লাইটটা তোমার ডেফিনেটলি এলপিএল, হ্যাঁ কি না? আর এটা যখন তোমার হচ্ছে ল্যামডা বাই 4 এর মধ্যে দিয়ে পাঠাচ্ছ, এলপিএল হচ্ছে, তার মানে তোমার এটা ডেফিনেটলি সিপিএল। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই হচ্ছে গল্পটা। তাহলে স্যার ইউপিএল এর ক্ষেত্রে কি হবে? গাধাকে পিটিয়ে গাধাই থাকে, ওকে ঘোড়া বানানো যায় না, এ একেবারে গাধা। ইউপিএল এর কোনো স্টেট অফ পোলারাইজেশন নেই, একবারে গাধা। তুমি কে ল্যামডা বাই 4 এর মধ্যে দিয়ে পাঠাও, কিচ্ছু করতে পারবে না, ওই ইউপিএলটা ইউপিএলই থাকবে। এ একবারে এর মধ্যে তাও কিছুটা হওয়ার ভালো হওয়ার আছে, ইউপিএলটা একবারে গাধা। একে তুমি ল্যামডা বাই 4 এর মধ্যে দিয়ে পাঠালে ও কিচ্ছু হবে না, ইউপিএলটা ইউপিএলই থাকবে। এবং তাকে তুমি যদি একটা অ্যানালাইজারকে ঘোরাও, নো চেঞ্জ ইন ইন্টেন্সিটি। তাহলে কনফার্মেটরি টেস্ট হলো, রিং টেস্ট হলো, বলো হ্যাঁ কি না? এইভাবে আমি ডিস্টিংগুইশ করতে পারি ইউপিএল অ্যান্ড সিপিএল এর মধ্যে। তাহলে কীভাবে বুঝতে পারলাম? সিপিএল এর মধ্যে অলরেডি দুটো কম্পোনেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ছিল π/2, ল্যামডা বাই 4 দেওয়ার ফলে আরও π/2 ইন্ট্রোডিউস হয়ে গেল। সেই π/2টা আগের π/2 এর সঙ্গে যোগ হতে পারে, বিয়োগও হতে পারে। যোগ হলে পাই, বিয়োগ হলে 0। তাহলে 0 বা পাই যদি হয়, তাহলে তো আমার কি হয়ে গেল? এলপিএল। আর এলপিএল ক্ষেত্রে আমাদের জানা আছে যে তুমি যদি ঘোরাও তাহলে কী হবে? কী হবে বলো? লাইটটা দুবার লাইট ইন্টেন্সিটিটা দুবার 0 হবে। ব্যাস, এইভাবে কিন্তু আমরা কনফার্মেশনটা করতে পারি। ইউপিএল এর ক্ষেত্রে তোমার কোনো চেঞ্জ তাহলে এলো না, ব্যাস একদম ফার্স্ট ক্লাস তোমার তাহলে হয়ে গেল। হাউএভার, এই যে তোমার যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিল, মানে সিপিএলকে ইপিএল করে দিল। আচ্ছা, হোয়াট অ্যাবাউট আমি যদি এখানে ল্যামডা বাই 4 এর বদলে ল্যামডা বাই 2 রাখতাম? ল্যামডা বাই 2 এর জন্য কি আসতো? পাই, হ্যাঁ কি না? ল্যামডা বাই 2 এর জন্য আসতো পাই। কিন্তু অলরেডি তো তোমার পায়ের সাথে π/2 যোগ করলে π/2 থাকবে। তাহলে আগে যা ছিল কিছু তোমার চেঞ্জ হবে। তার মানেটা হচ্ছে সিপিএলকে এলপিএল বা এলপিএলকে সিপিএল করতে পারে কে? ল্যামডা বাই 4 না ল্যামডা বাই 4 প্লেট। ল্যামডা বাই 4 করতে পারে, রাইট। ল্যামডা বাই 2 কিন্তু সেই ক্ষমতা নেই। তাহলে আমি একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেলাম যে ল্যামডা বাই 4 প্লেট ক্যান চেঞ্জ the orientation, can change the state of polarization, the state of polarization কে চেঞ্জ করতে পারে। অর্থাৎ তুমি চাইলে একটা এরকম সিপিএলকে তুমি ল্যামডা বাই 4 এর মধ্য দিয়ে পাঠিয়ে তুমি চাইলে এটাকে করতে পারো এলপিএল। আচ্ছা, হোয়াট অ্যাবাউট আমি তখন থেকে তো সিপিএল বলে যাচ্ছি, ইপিএলকে ল্যামডা বাই 4 এর মধ্য দিয়ে পাঠালে কী হবে? সেটাও এলপিএলই হবে, রাইট?
বুঝতে পারলে? তুমি যদি হ্যাঁ স্যার। কারণ ইন বোথ কেসেস দ্য ডেল্টা ইজ পাই বাই 2। ইপিএল কেও তুমি যদি ল্যামডা বাই 4 এর মধ্যে দিয়ে পাঠাও, দিস অলসো রেজাল্ট ইন এলপিএল। সিপিএল এবং ইপিএল এর মধ্যে পার্থক্য কিছু নেই, পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ওদের অ্যামপ্লিটিউডের মধ্যে। বোঝা গেল? তাহলে স্যার ল্যামডা বাই 2 প্লেট কি একবারে ফালতু? ল্যামডা বাই 2 প্লেট কি মানে কোনো কাজে আসবে না? যদি কোনো কাজে না আসে তাই ফালতু তাহলে পড়ছি কেন? ল্যামডা বাই 2 প্লেট কিন্তু একটা জিনিস করতে পারে, যেটা কিন্তু আবার ল্যামডা বাই 4 করতে পারে না। তুমি ইমাজিন করো যে ল্যামডা বাই 2 প্লেট, এই একটা ধরো তুমি ল্যামডা বাই 2 প্লেট নিয়েছো। ধরো প্রথমে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো তোমার এই প্লেনের সাথে এই অ্যাঙ্গেল করে যাচ্ছিল। দিজ আর দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টরস। লেটস সে ওটা আমাদের কি করছিল? আলফা অ্যাঙ্গেল করছিল। আফটার পাসিং থ্রু দ্য ল্যামডা বাই 2 প্লেট, দিস উইল বি 2 আলফা। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? হুম। না, এটা আলফা 2 হয়ে গেল, সরি। এটা আলফা 2 হয়ে গেল, সরি। এটা আলফা 2 হয়ে গেল। না তাহলে বোধহয় আমার, হ্যাঁ তাহলে আমাদের আলফাটা দেখুন, এটা আলফা না, এইটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এবার তো ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে অ্যাঙ্গেলটাকে ও কিন্তু টুয়াইস করে দিল। এইটা হচ্ছে ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 এর কিন্তু প্রপার্টি। আগে যদি আলফা অ্যাঙ্গেল করতো, আফটার পাসিং থ্রু দ্য ল্যামডা বাই 2 প্লেট, ও হচ্ছে 2 আলফা অ্যাঙ্গেলে চলে আসবে। অর্থাৎ প্লেন অফ ভাইব্রেশন কিন্তু ও রোটেট করতে পারে। বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মানে কি? প্লেন অফ ভাইব্রেশন। প্লেন অফ ভাইব্রেশনগুলো আগে যদি তোমার আলফা অ্যাঙ্গেল করতো, তাহলে আফটার পাসিং থ্রু দ্য ল্যামডা বাই 2 প্লেট, ইট উইল বি ক্রিয়েটিং 2 alpha angle. Clear? So it can rotate the plane of vibration. Plane of vibration কিন্তু rotate the plane of vibration. Clear? Plane of vibration. ঠিক আছে? বুঝতে পারলে? এরপরে আমাদের আজকে বলার সময় নেই, 10টা 1 বেজে গেল, 10টা 5 অবধি বলবো। এরপরে হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে মানে বলার আছে। এখনও আমাদের থিওরি পার্টটা শেষ হলো না, এখনও আমাদের পড়তে হবে বলতে এরপরে স্পেসিফিক রোটেশন পড়তে হবে। হ্যাঁ, ওখান থেকে তার ফর্মুলা আছে, ডেক্সট্রো লিভো ক্রিস্টাল কী জিনিস বলতে হবে। এর বাইরে আর আমাকে বলতে হবে বলতে 2-একটা মিসলেনিয়াস জিনিসপত্র বলবো আমি, সেগুলো আজকে আর বলা হলো না, সময়টা পেলাম না। বাট থিওরি আমাদের মোটামুটি হয়ে গেছে। নেক্সট দিনকে আমরা থিওরিটা কম, অঙ্কগুলো বরঞ্চ আমরা বেশি করে দেখব। ঠিক আছে? একটা জিনিস বলে আমি ছেড়ে দিচ্ছি। অপটিক্যাল অ্যাক্সিস বলতে আমরা কি বললাম? অপটিক্যাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যার থ্রু দিয়ে লাইটটা গেলে, সো লাইট থ্রু দ্য অপটিক্যাল অ্যাক্সিস, does not deviate. ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে যে তোমার এই যদি তোমাদের অপটিক্যাল অ্যাক্সিস হয়, তাহলে অপটিক্যাল অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে, সেটা কী যেন ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে সিপিএল হবে, 45-এর কম অ্যাঙ্গেল করলে ইপিএল হবে। ওটা আমাদের ছিল এরম টাইপের যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, ইফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর মেক্স 45 ডিগ্রি অ্যাঙ্গেল with respect to the optical axis, যদি হয় optical axis
দেন আমরা পাবো সার্কুলারলি পোলারাইজড লাইট। আর যদি তোমার এই থিটা অ্যাঙ্গেলটা যদি তোমার লেস দেন 45 হয়, তাহলে সেক্ষেত্রে কী পাবো? ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ কি না? কারণ তুমি খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা 45-এ যদি আসে তবেই তোমার ইএক্স এবং ইওয়াইটা হবে 1/√2 হবে তো? স্যার হ্যাঁ। তাহলে তোমার π/2ও হলো, আবার 1/√2ও হলো, তাহলে সিপিএল হয়ে গেল। লেস দেন 45 যদি হয় তাহলে কিন্তু আর ইয়ে থাকবে না। গ্রেটার দেন 45 তো কোনোভাবে পসিবলই নয়, একমাত্র হতে পারে লেস দেন 45, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো ম্যাক্সিমাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারে, 45-এর থেকে বেশি অ্যাঙ্গেল করতে পারবে না। আইদার হবে 45 কিংবা 45-এর কম। 45-এর কমে এসে পড়লে ওটা হবে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। তখন তোমাদের এক্স এবং ওয়াই বরাবর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাবে। সো এই হচ্ছে কনসেপ্ট। সো আজকে আমরা একটা ভালো টপিকের উপরে খুব ভালো একটা ফ্রুটফুল একটা আমাদের আলোচনা হলো। নেক্সট ক্লাসে এসে আমরা কয়েকটা জাস্ট দু একটা থিওরি আর বলবো, তারপর আমরা কিন্তু মোটামুটি গোটা 14-15টা অঙ্ক আমাদের কিন্তু অবশ্যই করতে হবে। নেক্সট ক্লাসটা আমাদের কমপ্লিটলি হবে অনলি অঙ্কের উপরে। কেমন? ঠিক আছে, বলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করব।